কম্পিউটার ডান। ওকে, চলো। ঠিক আছে, যারা আছেন তারা আমাকে একটু হেল্প করেন। সেটা হলো আমার অডিও ক্লিয়ার কিনা, ভিডিও ভিজিবল কিনা, এটা একটু আমাকে জানান। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। চলেন আমরা আজকের ক্লাস শুরু করছি। ক্লিয়ার সব, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আজকে আমাদের বাংলা লেকচার 5। ওকে, লেকচার 5-এ ফার্স্ট আমরা যে টপিকটা পড়বো সেটা হলো পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। এই পুরুষ ও স্ত্রীবাচক যে শব্দটা আছে, এটা আমরা সবাই জানি। যে ধরেন আমি বললাম জেলে, জেলে শব্দের স্ত্রীবাচক হলো জেলেনি। আমি বললাম কামার, কামারের স্ত্রীবাচক হলো কামারনি, তাই না? স্বাভাবিকভাবে আমরা কিছু প্রত্যয় আছে, যেমন নি, নি, অথবা, ইনি, অথবা, আনি, এই টাইপের কিছু প্রত্যয় দিয়ে স্বাভাবিকভাবে আমরা পুরুষবাচক কোনো একটা শব্দকে স্ত্রীবাচক শব্দ বানিয়ে ফেলি। ওকে, তো এটা তো আমরা সবাই পারি। তো আমাদের অ্যাডমিশনের জন্য এটার থেকে একটু বাইরে, একটু এক্সক্লুসিভ কিছু জিনিস আমাদেরকে পড়তে হয়। যেমন ধরেন, আজকে আমাদের ফার্স্ট টপিক আমি পড়াচ্ছি যে কিছু কিছু পুরুষবাচক শব্দের দুই ধরনের স্ত্রীবাচক শব্দ হতে পারে, তবে ধরনটা ভিন্ন। যেমন ধরেন, আমি একটা শব্দ লিখলাম শিক্ষক। ওকে, এই শিক্ষক শব্দে আপনার মাথায় সবার প্রথমে আসবে শিক্ষিকা। মানে শিক্ষকটা হলো পুরুষবাচক আর শিক্ষিকা হলো স্ত্রীবাচক। কিন্তু প্রশ্ন আসবে যে শিক্ষক শব্দের জাতি অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? মানে মানে বুঝি নেই। মানে হলো, যখন আমি শিক্ষিকা বলছি, যখন তাবৎ দুনিয়ার যত ফিমেল টিচার আছেন তাদের সবাইকে শিক্ষাকে দিয়ে বোঝাচ্ছে। কিংবা ধরেন কোন একজন শিক্ষক, আপনার কোন একজন শিক্ষক তার স্ত্রীকে যদি আমি বোঝাই, তখন স্ত্রীবাচক শব্দ হয়ে যাবে শিক্ষক পত্নী। কি হয়ে যাবে? শিক্ষক পত্নী। তাহলে দেখেন, আমি শিক্ষক শব্দকে শিক্ষিকা দিয়েও স্ত্রীবাচক বানিয়েছি, শিক্ষক পত্নী দিয়েও স্ত্রীবাচক বানিয়েছি। কিন্তু যখন শিক্ষিকা লিখলাম সেটা হয়ে গেছে জাতি অর্থে, আর যখন শিক্ষক পত্নী লিখলাম সেটা হয়ে গেছে স্ত্রী অর্থে। এমন আরো কিছু শব্দ আছে যেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রশ্ন কিন্তু চলে আসবে এই টাইপের, যে এটা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ, নিচের কোনটি স্ত্রী অর্থে স্ত্রীবাচক শব্দ, নিচের কোনটি জাতি অর্থে স্ত্রীবাচক শব্দ। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আসবে। ধরেন এটার সাথে আরো কিছু জিনিস দিই। নেক্সট পেজের অপশনটা কই ভাই? পেয়েছি আমি, পেয়েছি, তাহলে এই পেয়েছি। যেমন ধরেন এরকম আরো কয়েকটা শব্দ আমি দিই। যেমন একটি শব্দ আছে শূদ্র, সনাতন ধর্ম বিশ্বাসে একটা বর্ণ, তাই না? তো শূদ্র বর্ণের সকল নারীকে বলা হয় শূদ্রা, তাহলে এটা হবে জাতি অর্থে। আবার আমি যদি কোনো একজন শূদ্রের স্ত্রীকে বুঝাই, তখন সেটা হবে স্ত্রী অর্থে, অথবা আমি আরেকটু স্পেসিফিক ভাবে বলে দিই পত্নী অর্থে। কেন কেন এটা লিখলাম? কারণ সকল নারীবাচক শব্দকে আমরা স্ত্রীবাচক শব্দই বলতেছি, কিন্তু এইখানে যখন শূদ্রা বলবো, শূদ্রা দিয়ে সকল শূদ্র বর্ণের সকল নারীকে বোঝাবে। আর যদি বলি শূদ্রানী, তখন শূদ্র বর্ণের কোন একটা ব্যক্তির কোন একজন স্ত্রীকে বোঝাবে। ঠিক আছে, তাহলে প্রথমটা হলো জাতি অর্থে, পরেরটা হলো স্ত্রী অর্থে। এরকম আরেকটা শব্দ আছে ক্ষত্রিয়া, সরি ক্ষত্রিয়। এই ক্ষত্রিয়কে আমি যদি জাতি অর্থে বানাই, তখন সেটা হবে ক্ষত্রিয়া। আর যদি কোনো একজন ক্ষত্রিয়ার ওয়াইফকে বোঝাই, তাহলে হবে ক্ষত্রিয়ানি, স্ত্রী অর্থ। বুঝতে পারছি? আবার ধরেন এরকম আরেকটা শব্দ আছে ঘোষ, একটা টাইটেল, তাই না? এখন ঘোষ বংশের সকল নারীকে বলা যেতে পারে ঘোষজা।
সরি, মুছে দিই। ঘোষ যা। কিন্তু যদি কোনো একজন ঘোষের স্ত্রীকে বোঝাই তখন সেটা হয়ে যাবে ঘোষ জায়া। তাহলে ঘোষ জায়া হলো স্ত্রী অর্থে, আর ঘোষ যা হলো জাতি অর্থে। স্ক্রিনশট নিয়ে ফেলি। একদম সোজা টপিক, একদম কোনো ঝামেলাই নাই এখানে। আপনার জাস্ট মনে রাখতে হবে কোনটা কোন অর্থে। ঠিক আছে, ওকে, পরের পেজে যাচ্ছি আমরা। তাহলে আমি একটা জিনিস দেখালাম যে কিছু পুরুষবাচক শব্দের দুইটা অর্থে স্ত্রীবাচক হয়, তাই না? এবার দেখাবো যে কিছু পুরুষবাচক শব্দের এমনি স্বাভাবিকভাবেই দুইটা মানে স্ত্রীবাচক শব্দ হয়। যেমন ধরেন, আমি বললাম দেব, দেবরের একটা হবে যা, মানে দেবরের ওয়াইফ। আর দেবরের আরেকটা স্ত্রীবাচক শব্দ হলো ননদ, মানে দেবর যদি অবিবাহিত থাকেন এবং তার যদি কোনো বোন থাকে তখন দেবর শব্দের, দেবরটা তো পুরুষবাচক, এই পুরুষবাচকের স্ত্রীবাচক হয়ে যাবে তখন এইটা। কি লিখেছেন চ্যাটে? এগুলো কি ঠিক এভাবে কিভাবে হবে আল্লাহ? মানে কি হয়েছে আমাকে বলেন। কি জানি 5টা 20-এ শুরু হবে বললো, ক্লাস কখন শুরু হলো? মাত্র ক্লাস শুরু হলো। আপনারা ভয় পাচ্ছেন কেন? মাত্র পড়াচ্ছি, ভয়ের কিছু নাই স্যার। আমরা পড়ছি পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। তিশা, তারপর আমাকে রাইসা বলেছেন ক্লাস কখন শুরু হলো? মাত্রই শুরু হলো স্যার, কোনো টপিক এখনো আমরা কমপ্লিট করি নাই, মাত্র শুরু করছি, মাত্র মাত্র পড়াচ্ছি, ভয় পায়েন না। আমরা বেশি আগে শুরু করি নাই, এই কয়েক মিনিট আগে। আচ্ছা, এবার দেখেন দেবরের দুইটা স্ত্রীবাচক শব্দ হতে পারে। ঠিক একই রকম ভাবে ভাই শব্দেরও দুইটা হইতে পারে, একটা হলো ভাবি আর আরেকটা হইলো বোন, রাইট? তাহলে দেখেন দেবরকে আমরা পেলাম দুইটা শব্দ, ভাইয়ের ক্ষেত্রে আমরা পেলাম দুইটা শব্দ। ঠিক আছে, এরকম আরো দুইটা শব্দ আছে, আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। যেমন ধরেন বর হতে পারে কনে, ওকে। আরেকটা জিনিস হতে পারে সেটা হলো বধূ। আবার ধরেন দাদা, দাদাটা ভাই অর্থে, হ্যাঁ, ভাই অর্থ হইলে পরে হবে দাদার ওয়াইফ বৌদি অথবা দিদি। একদম সহজ টপিক, একদম সহজ টপিক, কোনো টেনশনই নাই এখানে। জাস্ট আপনাকে মনে রাখতে হবে এই টাইপের কোশ্চেন আসতে পারে যে নিচের কোন পুরুষবাচক শব্দের দুইটি স্ত্রীবাচক শব্দ হতে পারে। ধরেন অপশনে দেওয়া আছে দেবর, তাহলে দেবর হবে আনসার, এমন কিছুই নাই এখানে। কিন্তু এই পুরুষ এবং স্ত্রীবাচক শব্দের একটা ইম্পর্টেন্ট টপিকে এখন আমরা চলে যাব, সেটা হলো ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ। এইটা হইলো এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সবচেয়ে ইম্পর্টেন্ট। এতক্ষণ যা পড়াইলাম সেগুলো আসলে হালকা পাতলা, কিছুই না। এই ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ মনে রাখবেন সব সময়, যদি কোন একটা স্ত্রীবাচক শব্দের শেষে ইকা থাকে, ইকা থাকলে এবং তা মেয়ে না বোঝালে, মানে, মানে তো বুঝলাম না ভাই। মানে হলো ধরেন আমি লিখলাম বালিকা, দেখেন তো বালিকা শব্দের শেষে একটা ইকা আছে না, ইকা প্রত্যয়। আমি বললাম গায়িকা, গায়িকা শেষেও তো ইকা আছে, কিন্তু যেহেতু ইকা আছে এবং এই বালিকা দিয়ে তো একটা মেয়েকেই বোঝায়, গায়িকা দিয়ে তো একটা মেয়েকেই বোঝায়, আমি বলছি যে যদি কোন একটা শব্দ সেটা শেষে ইকা থাকে এবং সেটা কোনো একটা মেয়েকে না বোঝায় তাহলে সেটা হবে ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ। যেমন ধরেন আমি লিখলাম নাটিকা, নাটিকা শেষে আছে ইকা, এবার আমাকে বলেন নাটিকা দিয়ে কি কোনো একটা মেয়েকে বোঝায়? বোঝায় না। যদি না বোঝায় তখন সেটা হবে ক্ষুদ্রার্থে। প্রশ্ন কিভাবে আসবে স্যার? নিচের কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ? এখন আপনার প্রশ্ন হইতে পারে যে স্যার
এটা দিয়ে নাটিকা দিয়ে ক্ষুদ্র বুঝাইলো, কিন্তু এটা দিয়ে স্ত্রী বুঝাই নাই। তবু এটাকে কেন স্ত্রীবাচক শব্দ বলতেছি? ব্যাকরণে আমাদের এই ধরনের শব্দগুলোকে স্ত্রীবাচক শব্দ হিসেবেই ধরা হয়েছে, কিন্তু এটা ক্ষুদ্র অর্থ। এগুলো যেমন এক একটা ছিল জাতি অর্থে, একটা ছিল পত্নী অর্থে, কিছু আছে নারী অর্থে, কিন্তু এগুলো ক্ষুদ্রার্থে। যেমন ধরেন আমি লিখলাম গীতিকা, মানে কি? ছোট গান, ছোট গীতি। আমি লিখলাম উপন্যাসিকা। উপন্যাস তো বুঝলাম, উপন্যাস যদি ছোট কলেবরের হয়, আয়তনে ছোট হয়, আকারে ছোট হয়, সেটাকে আমরা বলি উপন্যাসিকা। তাহলে আমাদের এই উপন্যাসিকা, গীতিকা, নাটিকা এরা সব ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ, ক্ষুদ্রার্থে। ক্লিয়ার? বুঝতে পারছি? এখানে আরেকটা কনফিউজিং ওয়ার্ড আছে, সেটা হলো ঔপন্যাসিকা। যদি ঔপন্যাসিকা বোঝায় তখন সেটা হয়ে যায় নারী, আর যদি উপন্যাসিকা বোঝায় তখন সেটা হয়ে যায় ছোট উপন্যাস। দুইটাই স্ত্রীবাচক শব্দ, কিন্তু একটা হলো নারী অর্থে, একটা স্ত্রী অর্থে, বা একটা পত্নী অর্থে, কিংবা কোন একটা ব্যক্তি অর্থে, আর এটা হলো কোন একটা উপন্যাস অর্থে। কারোর জন্য হয়তো মাইকটা অন আছে। সেটা কিছু বলছেন? মাইক অন আছে কার? একটু মিউট করে দেন আমাকে, ওকে? হ্যাঁ, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। ঠিক আছে, আমি মিউট করে দিয়েছি। অয়ন, আপনি অন করে রেখেছিলেন। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমরা দেখলাম কি? আমরা দেখলাম ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনগুলো হতে পারে। ওকে, এবার ক্ষুদ্রার্থের মতোই আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, যদি এখান থেকে কোশ্চেন একটু কম হয়, স্টিল জেনে রাখতে হবে আপনাদের। ওকে, এটা হলো বৃহৎ অর্থে। বৃহৎ অর্থের স্ত্রীবাচক শব্দ। আমরা যেমন ক্ষুদ্রার্থে পড়লাম, ঠিক তেমনি বৃহৎ অর্থ আছে। যেমন ধরেন স্থল। স্থল মানে তো আমরা বুঝি যেখানে জল সমষ্টি নাই, এমন একটা মাটিওয়ালা জায়গা, তাই না? তো কোন একটা বৃহৎ স্থলকে বলা হয় স্থলী। আবার ধরেন বন মানে তো আমরা জানি, কিন্তু আমি যদি বলি বনানী, এই বনানীটা হয়ে যাবে বৃহৎ স্থল, আর বনানী হয়ে যাবে বৃহৎ বন। তাহলে আপনারা, আমি তো শুনতে পাচ্ছি না, জাস্ট মনে মনে বলেন। বলেন দেখি, এই অরণ্যানী কি হয়ে যাবে? সরি, আমি একটু মিস্টেক করছি, অরণ্যটার পাশে লিখি আগে। হ্যাঁ, এই অরণ্য হয়ে গেল অরণ্যানী। তাহলে এই অরণ্যানী কি হবে? বৃহৎ অরণ্য। বৃহৎ অরণ্য মানে কি? বড় কোনো বন বোঝাইছে। বুঝাইতে পারছি? এই হইলো আমাদের কাহিনী। আর তেমন কোনো কাহিনী এখানে পুরুষ বা স্ত্রীবাচক শব্দের মাঝখানে নাই, যেটা আপনাকে একটু হইলেও ভোগাইতে পারে। ঠিক আছে? তাহলে আমরা দেখেন, ক্ষুদ্রার্থে পড়লাম, আমরা বৃহৎ অর্থে পড়লাম, স্ক্রিনশট নিয়ে নেন সাথে সাথে। মানে মাঝে মাঝে এমন কিছু অর্থে স্ত্রীবাচক শব্দ হতে পারে যেগুলো নারী না বুঝে বৃহৎ বোঝায়। যেমন ধরেন স্থল থেকে স্থলী, এটা কিন্তু একটা স্ত্রীবাচক শব্দ, অবশ্যই এটা একটা স্ত্রীবাচক শব্দ, কিন্তু কোন অর্থে? যদি প্রশ্ন থাকে কোন অর্থে, তখন আনসার হবে বৃহৎ অর্থে, মানে বড় বোঝাইছে। বুঝাতে পারছি? আচ্ছা, চলেন এবার আমরা একটা মজার জিনিস দেখি, সেটা হইলো বিশেষ নিয়মে সাধিত, বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক কিছু শব্দ আছে। এবার কথা হলো, স্যার বিশেষ নিয়ম কোনগুলা? বিশেষ নিয়ম তো বুঝলাম না। যেমন ধরেন আমি লিখলাম দাদা দিদি, কাছাকাছি ওয়ার্ড। আমি বললাম জেলে জেলিনি, তাই না? একটা একটা প্রত্যয় পাল্টে দিয়ে বা একটা প্রত্যয় এনে তারপর আমরা স্ত্রীবাচক করে দিয়েছি, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু ধরেন মাঝে মাঝে এমন কিছু করতে হয় যে কোনো একটা শব্দের আমূল পরিবর্তন করে ফেলতে হয়। যেমন ধরেন আমি বললাম সম্রাট হয়ে গেছে সম্রাজ্ঞী, ধরেন আমি বললাম বাবা হয়ে গেছে মা, তাহলে পুরো ওয়ার্ডটাই পাল্টে গেছে। যদি এমন কিছু হয়, সেগুলোকে আমরা বলি বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ। তো এইগুলোর কিছু মজার আমি আপনাকে
ওয়ে দিয়ে দিচ্ছি কিভাবে কোনটা আসলে পরে কিভাবে বানাবেন বা কিভাবে বুঝবেন। ঠিক আছে, লিখেন। তা থাকলে ত্রি হয়, তা থাকলে ত্রি। কিরকম? ধরেন আমি বললাম নেতা, হয়ে যাবে নেত্রী। ওকে, আবার ধরেন আমি লিখলাম অত, অত থাকলে হয় তা। যেমন মৃত হলে পরে হয়ে যাবে মৃতা। হতে পারে অত থাকলে আ, সরি আমি আগেরটা একটু ই দিয়ে ফেলেছি, শব্দ দিয়ে ফেলেছি, এটাতে হসন্ত হবে। ওকে, এইটাতে হসন্ত। এবার ধরেন আমি লিখলাম অতি, অত থাকলে অতি হয়, আমি বুঝিয়ে দিচ্ছি, টেনশনের কিছু নাই। যেমন ধরেন আমি লিখলাম সৎ, হয়ে গেল সতী। আবার ধরেন বান থাকলে হয় বতী, মান থাকলে হয় মতি। কেমন? ধরেন আমি বললাম গুণবান, হয়ে যাবে গুণবতী। আমি লিখলাম বুদ্ধিমান, হয়ে যাবে বুদ্ধিমতী। বুদ্ধিমান হয়ে গেছে বুদ্ধিমতী। এগুলো আসলে বিশেষ নিয়মে ছোট্ট কিছু ট্রিক আছে, ট্রিকগুলো জাস্ট আপনারা যদি একটু মনে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য একদম সোজা হয়ে যাবে। ঠিক আছে, তেমন কিছুই না, আপনি দেখতেই পাচ্ছেন যে গুণবান, বান থাকলে বতী হয়, গুণবানকে আমরা কিভাবে ইস্তিবাচক বানাই, গুণবতী দিয়ে ইস্তিবাচক। তাহলে পার্থক্যটা কি? দেখেন এখানে নেতা নেত্রী পার্থক্য আছে, ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিয়েছি, তাই না? পরে অবশ্য একটা আ লাগিয়েছি, কিন্তু মনে রাখবেন এগুলো সবসময় বিশেষ নিয়মে সাধিত ইস্তিবাচক শব্দ। ক্লিয়ার? আচ্ছা, চলেন আমাদের এর পরের টপিক হলো বিরুক্ত শব্দ। চলেন দেখি। বিরুক্ত শব্দ, এই বিরুক্ত শব্দটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, বিরুক্তকে যদি আমরা ভাঙি তাহলে হয় দ্বি যোগ উক্ত। তাহলে এটা কি সাধিত? সন্ধি সাধিত। সন্ধি সাধিত শব্দ। এবং বিরুক্ত শব্দটা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, মনে রাখবেন। এবার বিরুক্ত শব্দ হলো তিন প্রকার। প্রকারগুলো খুবই মজার, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ওকে, বিরুক্ত শব্দের প্রথম প্রকার হলো শব্দের বিরুক্তি। লিখেন, শব্দের বিরুক্তি। শব্দের বিরুক্তি কোন জিনিস? কিছু কন্ডিশন আছে। কন্ডিশনের একটা হইলো কোনো ক্রিয়া থাকতে পারবে না এখানে, কোনো ক্রিয়া থাকতে পারবে না। তারপরেরটা হইলো কোনো বাক্যে বসতে পারবে না। দেখেন দুইটা কন্ডিশন দিয়েছি, ক্রিয়াও থাকতে পারবে না, বাক্যেও বসতে পারবে না। এবার থার্ড কন্ডিশন, বিভক্তি থাকতে পারবে না। ওকে ভাইয়া, বুঝলাম না, বিরুক্ত শব্দ তো মানে বুঝি ডাবল করে দেয়, দ্বিত্ব করে দেয়, কিন্তু আমি বললাম ক্রিয়াও থাকতে পারবে না এখানে, বাক্যেও বসতে পারবে না, বিভক্তিও থাকতে পারবে না। যেমন ধরেন আমি আপনাকে শুধু বললাম লাল লাল ফুল। দেখেন তো এতটুকু যখন বলেছি, এইটুকুর মধ্যে কি কোনো ক্রিয়া আছে? নাই, ক্রিয়া নাই। এবার দেখেন লাল লাল ফুল কি কোনো বাক্য? বাক্যও না।
এবার আমি বললাম এখানে কি কোনো বিভক্তি আছে? বিভক্তি মানে ধরে আমি বললাম, আমি যদি বলতাম লালে লালে ফুল, তাহলে দেখেন এখানে আমি একটা এ বিভক্তি পেতাম, এখানে একটা এ বিভক্তি পেতাম। কিন্তু আমি যখন এটা বলছি, এখানে কি কোনো বিভক্তি আছে? যেহেতু এখানে বিভক্তি নাই, তাহলে আমার আরেকটা কন্ডিশন ফিল আপ করে ফেলবো। তাহলে তিনটা কন্ডিশন যদি ফিল আপ করে, তাহলে এই এতটুকু অংশের মধ্যে যে দ্বিরুক্তিটা আছে সেটাকে আমরা বলবো শব্দের দ্বিরুক্তি। এখন কোশ্চেন হইলো, ভাইয়া একটা দ্বিরুক্তি আমরা আহ পড়লাম, জানলাম একটা দ্বিরুক্ত দ্বিরুক্ত শব্দ আমরা জানলাম, এবার সেটা বাক্যে ব্যবহৃত হইলো না, সেটা কোনো সেটার সাথে কোনো বিভক্তিও জয়েন করলো না, সেটার সাথে কোনো ক্রিয়াও অ্যাড হইলো না, তাহলে সেটা দ্বিরুক্তি শব্দের এখানে প্রশ্ন কিভাবে আসবে? ধরেন আমি আপনাকে বললাম নিচের কোনটি শব্দের দ্বিরুক্তি। আমি আপনাকে অপশনে দিয়েছি লাল লাল ফুল, আমি আপনাকে দিয়েছি বাগানে লাল লাল ফুল ফুটেছে, তারপর আমি বললাম 3 নম্বরে লালে লালে বাগান লাল হয়ে গেছে। ওকে, তিনটা অপশন দিয়েছি, প্রথমটা ছিল এইটা, পরেরটাতে কি বলেছি যে বাগানে লাল লাল ফুল ফুটেছে। দেখেন এটা কি একটা বাক্য হয়ে গেছে না? যদি বাক্য হয় তখন আর সেটাকে আমরা শব্দের দ্বিরুক্তি বলতে পারবো না। তারপর এটাতে বলেছি লালে লালে বাগান ভরে গেছে। লালে লালে যখন বিভক্তি বললাম, তখন লালে লালে বিভক্তি আছে না, এ এ বিভক্তি দুইটার মধ্যে, যেহেতু বিভক্তি আছে এটাকে আমরা শব্দের দ্বিরুক্তি বলতে পারবো না। যদি আলাদা একটা অংশ থাকে, ছোট্ট একটা দিয়ে দিয়েছি, ধরেন আপনাকে বলছে গরম গরম জিলাপি, এতটুকুই বলছে আর কিছু বলেনি, তখন সেটা হয়ে যাবে শব্দের দ্বিরুক্তি। এরপর দ্বিরুক্ত শব্দের 2 নাম্বার প্রকার আছে, এটা হইলো শব্দের দ্বিরুক্তির একদম উল্টা। কিরকম উল্টা? এইখানে তিনটা কন্ডিশনের যে কোনো একটা ফিল আপ করলেই হবে। যেমন বাক্যে বসলে বিভক্তি থাকলে, ধরেন আমি লিখলাম লাল লাল ফুল ফুটেছে, আমি বললাম লালে লালে সব ছেয়ে গেছে। ওকে, আবার ধরেন আমি এটাও বলতে পারি, ধরেন আমি বললাম যে টাকায় টাকায় ছাপ, আর কিছুই বলিনি। ওকে, টাকায় টাকায় ছাপ বলছি। এবার একটু তাকান, প্রথম যেই আমরা বাক্যটা লিখেছি এটা তো অবশ্যই একটা বাক্য, তাই না? পূর্ণ বাক্য, লাল লাল ফুল ফুটেছে। যেহেতু তারা বাক্যে বসছে, একটা কন্ডিশন ফিল আপ করছে, তখন এই এতটুকু যে দ্বিরুক্তি, এটার নাম হয়ে যাবে পদের দ্বিরুক্তি। এই যে এই জিনিস। আবার ধরেন আমি বললাম এই বাক্যের মধ্যে এখানে যখন আমি লালে লাল বললাম, সরি লালে লালে বললাম, তখন এটার সাথে তো বিভক্তিও আছে, রাইট? যেহেতু বিভক্তি অলরেডি আছে, এই সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতেছে, এটার নামও হবে পদের দ্বিরুক্তি। এবার ধরেন বাক্যেই বসে নাই, কোনো একটা বাক্যই হয় নাই, শুধুমাত্র বিভক্তি বসছে। যেমন আমি বলছি টাকায় টাকায় ছাপ, এর কোনো বাক্য হয়েছে? হয় নাই। কিন্তু দেখেন এখানে একটা বিভক্তি আছে, অন্তস্থ অ, সপ্তমী বিভক্তি। যেহেতু বিভক্তি আছে, তখন এটার নামও হয়ে যাবে পদের দ্বিরুক্তি। ওকে, একদম সোজা জিনিস, জাস্ট চাপ নিয়েন না আপনারা। আর কোনো প্রশ্ন আছে কিনা দেখে আসি। কোনো প্রশ্ন আছে? নাই? আচ্ছা, প্রশ্ন থাকলে একটু থামাইন, আমি একটু আস্তে আস্তে বলতেছি, আমার গলাটা ভীষণ ব্যথা, আমি একটু আরেকটু ফাস্ট হয়তো বলতাম, আর একটু লাউডলি হয়তো বলতাম, শুনলে পরে যদি কোনো প্রবলেম হয় আমাকে জানায়। তাহলে আমি আবার একটু রিপিট করছি, দ্বিরুক্ত শব্দের 3টা প্রকার আমি বলেছি, 2টা পড়িয়েছি। একটা হলো শব্দের দ্বিরুক্তি, আর একটা হলো পদের দ্বিরুক্তি। শব্দের দ্বিরুক্তি যেটা কিনা বাক্যে বসতে পারবে না, যেটার সাথে বিভক্তি থাকতে পারবে না, যেটার সাথে কোনো ক্রিয়া থাকতে পারবে না। যেমন আমি বললাম লাল লাল ফুল, গরম গরম জিলাপি, এতটুকু, আর কিছু বলিনি। যদি বাক্য বলতাম তাহলে সেটা শব্দের দ্বিরুক্তি হইতো না। শব্দের দ্বিরুক্তির উল্টা জিনিস হলো পদের দ্বিরুক্তি, মানে এই 2টা কন্ডিশনের যে কোনো একটা বসলে পদের দ্বিরুক্তি। আমি একটা বাক্য বললাম, সেই বাক্যের মধ্যে একটা দ্বিরুক্তি আছে, তাহলে দ্বিরুক্তি শব্দটা পদের দ্বিরুক্তি। আমি বাক্য বলি নাই, একটা ছোট্ট শব্দাংশ বলেছি, একটা বাক্যাংশ বলেছি,
দুই তিনটা শব্দ একসাথে বলেছি, কিন্তু সেখানে যে দ্বিরুক্ত শব্দটা আছে সেটার সাথে বিভক্তি আছে। এই যে বিভক্তি, বাক্য হওয়া লাগবে না, শুধুমাত্র বিভক্তি থাকলেই সেটার নাম আমরা বলবো পদের দ্বিরুক্তি। একদম সোজা জিনিস। একটা বাক্য বসতে পারবে না, বিভক্তি থাকতে পারবে না, ক্রিয়া বসতে পারবে না, তখন সেটা হবে শব্দের দ্বিরুক্তি। আর একটা হলো বিভক্তি থাকতে পারে, বাক্যে বসতে পারে, যে কোনো একটা হইলে পরেই পদের দ্বিরুক্তি। একদম সোজা জিনিস। এবার এটার পরে আছে 3 নম্বরে অনুকার দ্বিরুক্তি, যার আরেক নাম ধনাত্মক দ্বিরুক্তি বা অব্যয় দ্বিরুক্তি। বুঝতে পারছি? এই অনুকার দ্বিরুক্তিতে আমরা দুই ধরনের দ্বিরুক্ত শব্দ পাই, যেগুলো আওয়াজ বোঝায়। আওয়াজ, যেমন ধরেন আমার হাত থেকে প্লেটটা পড়ে ঝনঝন করে ভেঙে গেল। মন্টু কুদ্দুসকে ঠাস ঠাস করে চড় মারল। শন করে বায়ু বইছে। তারপর ধরেন টুপ টুপ করে বৃষ্টি পড়ছে। ওকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু সবগুলোই শব্দ বোঝাচ্ছে, সাউন্ড। যে কারণে এগুলোকে আমরা এই অনুকারের মধ্যে আওয়াজ অংশ ধরতেছি। এটার আরেকটা নাম আছে, লিখে রাখতে পারেন, ধ্বনি ব্যঞ্জনা। ধ্বনি ব্যঞ্জনা, ধ্বনি ব্যঞ্জনা, আওয়াজ, সাউন্ড, সেম থিং। ধরেন আমি আপনাকে বললাম নিচের কোন দ্বিরুক্তি শব্দে ধ্বনি ব্যঞ্জনা প্রকাশ পেয়েছে বা ধ্বনি ব্যঞ্জনা বোঝাচ্ছে, মানে আপনাকে তখন বুঝতে হবে এমন কোন একটা দ্বিরুক্ত শব্দ যেটা দিয়ে সাউন্ড বোঝায়। যেমন ধরেন শন শন, যেমন ধরেন ঝন ঝন, যেমন ধরেন হন হন। ঠিক আছে, এই টাইপের। এবার আরেকটা হতে পারে অনুভূতি, ফিলিংস, যেটা কোনো সাউন্ড না। যেমন ধরেন সারা রাত বাসে বসে থেকে আমার শরীরটা টনটন করছে। টনটন, এই টনটনটা নিশ্চয়ই কোনো শব্দ না। এই টনটন কি একটা ফিলিংস, একটা অনুভূতি। আমি বললাম যে আমার গলাটা ভাঙা, আজকে কেমন জ্বর জ্বর লাগছে। দেখেন বিরক্ত করছি, কিন্তু এই বিরক্তিটা কি একটা ফিলিংস বোঝাচ্ছে না, একটা অনুভূতি বোঝাচ্ছে না? যদি অনুভূতি বোঝায় তাহলে এগুলো হবে অনুভূতি সূচক অনুকার দ্বিরুক্তি। বুঝতে পারছি? এবার এখান থেকে কোশ্চেনটা কি টাইপের আসে? আমি পদের দ্বিরুক্তি বুঝলাম, শব্দের দ্বিরুক্তি বুঝলাম, অনুকার দ্বিরুক্তি থেকে কোশ্চেন আসে একটা বাক্যে দ্বিরুক্তিটা কোন অর্থে প্রকাশ পেয়েছে অধিকাংশ ক্ষেত্রে। বুঝতে পারছি? এটা শুধুমাত্র অনুকারী না, পুরো দ্বিরুক্ত শব্দ থেকে এই টাইপের কোশ্চেন আসে। আপনারা যদি লুমিনাসের বাংলা বইটা আজকে ক্লাসের পর বের করেন, তারপর সেখানে কিন্তু অনেক কিছু পাবেন। ইভেন আপনারা যদি লেকচার শিটটা ক্লাসের পরে পান, সেখানেও দেখবেন যে কোনটা কোন অর্থ কি বোঝানোর জন্য দিয়েছে, সেটা আপনাকে মনে রাখতে হবে। এই টাইপের কোশ্চেন আসে। একটা উদাহরণ দিই। ধরেন আমি লিখি যে আহ আজ আমার জ্বর জ্বর লাগছে। দেখেন তো দ্বিরুক্ত শব্দ কোনটা? জ্বর জ্বর, রাইট? জ্বর জ্বরটা দ্বিরুক্ত শব্দ। এবার প্রশ্নটা আসবে, এই বাক্যে বিরক্তি শব্দটা কোন অর্থ প্রকাশ করছে? কেমন? ভাবেন আমি যখন বলি আপনাকে যে আজকে আমার জ্বর জ্বর লাগছে, যখন এই কথাটা বলি তখন কি আমার জ্বর 104 ডিগ্রি থাকে? তখন কি আমার জ্বর 103 ডিগ্রি থাকে, 105 ডিগ্রি থাকে? না। মানে মাত্র মাত্র আমার শরীরটা গরম হচ্ছে, মাত্র মাত্র আমি ফিল করতেছি যে হ্যাঁ আমার শরীরটা হয়তো গরম, আমাকে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, তখন আমি বলি যে আজকে আমার জ্বর জ্বর লাগছে। তাহলে এই জ্বর জ্বর দিয়ে মূলত কি বোঝাচ্ছে? সামান্য জ্বর বোঝাচ্ছে। তাহলে এইখানে দ্বিরুক্তি শব্দটা সামান্যতা প্রকাশ করছে। তাহলে কোন অর্থ প্রকাশ করছে? সামান্যতা। আরেকটা উদাহরণ দিই। ধরেন আমি বললাম কুদ্দুসকে বাজার থেকে বাজার থেকে ভালো ভালো আম এনো। আমি যখন কুদ্দুসকে বলে দিলাম ভালো ভালো আম এনো, এই যে যে ভালো ভালো যখন বলছি, এটা তো দ্বিরুক্ত শব্দ। এই ভালো ভালো দিয়ে আসলে কি প্রকাশ করছি, কোন অর্থটা প্রকাশ করছি? মানে ধরেন আমি আপনাকে বললাম, আপনাকেই বলতেছি আমি, যে ভালো ভালো আম আনার জন্য। এবার আপনি দোকানে যাবেন, দোকানে যে ভাববেন যে আরে ওবায়দুল স্যার তো বলছে আমাকে ভালো ভালো আম আনতে। এবার আপনি কি চুজ করবেন? যে আপনার এখানে যে তিন চারটা ঝুড়ি আছে,
এখানে সবচেয়ে ভালো বা অধিক ভালো কোনগুলো আছে, রাইট? তাহলে দেখেন, ভালো ভালো আম দিয়ে এখানে আমরা আধিক্য বোঝাচ্ছি। কিসের আধিক্য? ভালোর আধিক্য। ভালোর আধিক্য, সরি আমি ভুল লিখছি, আধিক্যতা লিখে ফেলছি। ভালোর আধিক্য, অধিক ভালো এমন কিছু। ওকে, এবার এগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি লিখে দিই। ধরেন একটা অনেক ফেমাস উদাহরণ আছে, ডেকে ডেকে হয়রান হয়েছি। এখন এই ডেকে ডেকে এটাকে এখানে কোন অর্থ প্রকাশ করছে? আপনারা যদি 9-10 এর বাংলা বইটা খুলেন, মুনীর চৌধুরী স্যারের যেটা ছিল, সেখানে দেখবেন দ্বিরুক্ত শব্দে এইটার উত্তর দেওয়া আছে পৌনঃপুনিকতা। পৌনঃপুনিকতা মানে ছোটবেলায় অঙ্ক করতাম, পৌনঃপুনিকের অঙ্ক। যেমন যদি 3 দিয়ে 10-কে ভাগ দিতাম, 3 × 9 হইতো, থাকতো 1, তারপর দিতাম দশমিক, আবার আনতাম শূন্য, তারপর থাকতো 1, দশমিকের জন্য আনতাম এখানে একটা শূন্য, তাই না? এখানে আবার 3 যাইতো। এভাবে করতে করতে অসংখ্য বার 3 চলে যেত। তখন সেটাকে আমরা সংক্ষেপে বোঝানোর জন্য এই পরের 3-এর উপর একটা দশমিক দিতাম, মানে বুঝাইতাম যে এটা বারবার আসবে, 3 বারবার আসবে, রাইট? আবার ধরেন যদি ভাগ করার পর 14 14 14 এভাবে আসে, তখন আমরা এই দুইটার উপর মনোপলিক দিতাম, মানে 14 বারবার আসবে, রাইট? এই সেই জিনিসটা বারবার আসা মানে হলো পৌনঃপুনিকতা। দেখেন তো একটু তাকিয়ে, ডেকে ডেকে হয়রান হয়েছি, যখন আমি এই বাক্যটা বলতেছি মানে আমি কি ফিল, মানে ফিলিংসটা কি আমার, মানে আমি কাউকে বারবার ডেকেছি, তারপর আমরা হয়রান হয়ে গেছি। তাহলে যে বারবার যে ডাকতেছি, এই বারবার ডাকার জিনিসটাকে বাংলায় লেখা হয়েছে পৌনঃপুনিকতা। এই টাইপের কোশ্চেন কিন্তু আপনাদের আসতে পারে, বুঝতে পারছি? যেমন ধরেন আপনাদের সোনার তরীতে একটা বিরক্তি আছে, দুইটা আছে, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। তাহলে এখানে রাশি রাশি দিয়ে কি বোঝানো হয়েছে? রাশি রাশি মানে অনেক, তাই না? সেখানে আধিক্য প্রকাশ পেয়েছে। আবার ভাড়া ভাড়া দিয়েও সেম থিং, আধিক্য প্রকাশ পাইছে। তো আপনাকে বুঝতে হবে যে দ্বিরুক্ত শব্দটা কোন অর্থটা প্রকাশ করতেছে। ঠিক আছে, আর বাকিটা পড়বেন, কিছুটা বুঝবেন, কিছুটা কমন সেন্সে আপনারা আনসার করবেন। এবার আমাদের দ্বিরুক্ত শব্দের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে। আমরা এতক্ষণ ধরে যে দ্বিরুক্তিটা পড়লাম সেটা সাধারণ দ্বিরুক্তি, আমি কিন্তু প্রকার মানে বলতেছি না, জাস্ট আপনি জিনিসটা বোঝেন, মানে এটাকে সাধারণ দ্বিরুক্তি বলতেছি। মানে দ্বিরুক্তি হইলে পরেই যেটা হওয়া উচিত। দ্বিরুক্তি মানে আমি বলছিলাম আপনাদেরকে দ্বিত্ব হয়, শব্দ ডাবল হয়ে যায়, তাই না? তো একই শব্দ যদি কোনো পরিবর্তন না হয়ে ডাবল হয়, তাহলে হলো সাধারণ দ্বিরুক্তি। এবার ভাবেন যদি সামান্য একটু পরিবর্তন হয়ে যায়, যেমন ধরেন আমি বললাম তছনছ, দ্বিত্ব শব্দ। আবার ধরেন আমি বললাম টাপুর টুপুর, দ্বিত্ব শব্দ। আবার ধরেন আমি বললাম সাদা কালো, একসাথে বলি, দ্বিত্ব শব্দ। তো এই শব্দগুলা কিন্তু দুইটা যে পদ আছে, দ্বিরুক্ত পদ আছে, দুইটা কিন্তু সেম না, একটু পাল্টে যায়। যদি সামান্য পাল্টে যায়, তখন সেটাকে আমরা বলি যুগ্ম রীতির দ্বিরুক্তি। যুগ্ম রীতির দ্বিরুক্তি মানে যে দুইটা দ্বিরুক্ত শব্দ আছে, দ্বিরুক্ত পদ আছে, সেই দুইটা হুবহু সেম হবে না। আমি বলেছিলাম ভালো ভালো আম, ভালো ভালো একই জিনিস বলেছে, যেন মিররের মতো, আয়নার সামনে দাঁড় করাই দিছে। আবার ধরেন আমি বললাম যে গরম গরম জিলাপি, গরম গরম একই জিনিস। আমি বললাম ডেকে ডেকে হয়রান হয়েছে, ডেকে ডেকে একই জিনিস বলেছি। কিন্তু যদি এমন টাইপের কিছু হয়, যেমন ধরেন আমি বলেছি মিট মাট, মিট মাট, কি হয়েছে এখানে? যুগ্মনীতি দ্বিরুক্তি হয়েছে। এবার যুগ্মনীতি দ্বিরুক্তি থেকে আরেকটি ইন্টারেস্টিং কোশ্চেন দেয়, মানে বলে দেয় নিচের কোনটি আদ্য স্বর পরিবর্তনের ফলে তৈরি যুগ্মনীতির দ্বিরুক্তি। কঠিন লাগতেছে তাই না? একটু চিন্তা করেন। এখানে শুরুতে কি আছে? ই আছে। এখানে শুরুতে কি আছে? আছে। আমাদের দ্বিরুক্ত শব্দ এখানে দুইটা, একটা হলো মিট আর একটা মাট। দেখেন তো, টটা কি চেঞ্জ হয়েছে? হয় নাই। পরের টটা কি চেঞ্জ হয়েছে? হয় নাই। চেঞ্জ হয়েছে কি? সামনেরটা, তাই না? সামনেরটা চেঞ্জ হয়েছে, সামনে ইটা, এখানে যে আ হয়ে গেছে। তাহলে দেখেন আদ্যস্বর পরিবর্তন হয়েছে না? আদ্যস্বর যেহেতু পরিবর্তন হয়েছে, তাহলে আমি যে প্রশ্নটা করলাম আপনাকে, নিচের কোনটি আদ্যস্বরের পরিবর্তনের ফলে তৈরি যুগ্ম রীতির উদাহরণ, যদি অপশনে মিটমাট থাকে তাহলে এটা হবে। বুঝতে পারছি? আবার ধরেন
আরেকটা উদাহরণ দিই, লিখেন। লিখলাম কানাকানি, লিখলাম তালা চাবি, লিখলাম আয় ব্যয়। ওকে, এই যে শব্দগুলো লিখলাম এগুলোকে আমরা একটু দেখবো এটা কিভাবে যুগ্মনীতি হয়েছে। দেখেন এখানে শুরুতে ছিল কা, এখানেও শুরুতে আছে কা, চেঞ্জ হয়েছে? হয় নাই। এখানে শেষে ছিল আ, এখানে শেষে ছিল হইছে হইল ই। তাহলে দেখেন আগেরটাতে আদ্য স্বরের পরিবর্তন হয়েছিল, আর এখানে হয়েছে অন্তঃস্বরের পরিবর্তন, মানে পরেরটা লাস্টে যেটা আছে সেটা অন্তঃস্বরের পরিবর্তন। আবার দেখেন তালা চাবি, তালা চাবির ক্ষেত্রে একটু মজার ব্যাপার আছে, একটু ভাবেন দেখি। তালা চাবি এগুলো কি বিপরীতার্থক শব্দ, নাকি কাইন্ড অফ একটা পূরকের মতো, মানে একজন আরেকজনকে পরিপূর্ণ করে, ব্যাপারটা এরকম, তাই না? এরকম না? তো এটাকে আমরা বিপরীতার্থক বলতে পারবো না, এটাকে আমাদের দ্বিরুক্তির ভাষায় বলতে হবে ভিন্নার্থক দ্বিরুক্তি, মানে ভিন্নার্থক অর্থ প্রকাশক যুগ্মনীতির দ্বিরুক্তি। আয় ব্যয়টা হবে বিপরীতার্থক। স্ক্রিনশট নেন, একদম সোজা জিনিস, আপনাকে জাস্ট একটু কমন সেন্স কাজে লাগাইতে হবে, আর কিছু না। তার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই, ঠিক আছে। কোশ্চেন থাকলে আমাকে থামায়েন, আমাকে বললেন। তাহলে দেখেন আমি যুগ্মনীতি দ্বিরুক্তি করলাম আর সাধারণ দ্বিরুক্তিও করলাম। এখন কথা হলো ভাইয়া, আপনি তো সাধারণ দ্বিরুক্তি 3 প্রকার পড়াইছিলেন, যুগ্মনীতি সেম থিং, একই রকমের জিনিস। শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি। শব্দের দ্বিরুক্তি তো মনেই আছে আপনাদের, বাক্যে বসবে না, বিভক্তি বসবে না, ক্রিয়া বসবে না। যদি আলাদা লিখি, ধরেন আমি বললাম যে ঝগড়া মিটমাট, আর কিছু বলিনি, তখন এই মিটমাটটা হয়ে যাবে, তখন শব্দের দ্বিরুক্তি। আর ধরেন আমি বললাম ঝগড়া মিটমাট করা হয়েছে, তখন সেটা বাক্যে বসে যাবে, তখন মিটমাট হয়ে যাবে যুগ্মরীতির পদের দ্বিরুক্তি। আবার ধরেন আমি বললাম পুলিশ ঘরে ঢুকে সবকিছু তছনছ করে দিল, তছনছ, তছনছ, দেখেন পাল্টে গেছে, তাই না? তাহলে এই তছনছটা দিয়ে একটা অনুভূতি বোঝাচ্ছে, একদম ছড়িয়ে ছিটিয়ে ফেলার অনুভূতি, তাই না? তাহলে সেক্ষেত্রে তছনছটা হয়ে যাবে অনুকার, এটা হয়ে যাবে যুগ্মরীতির অনুকার, অনুকার দ্বিরুক্তি। বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন? এনিওয়ান? দ্বিরুক্ত শব্দের মধ্য থেকে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। সেটা হলো আপনারা যে লেকচার শিটটা পাবেন, পিডিএফটা পাবেন, সেখানে বেশ কি কয়েকটা দ্বিরুক্তি কোনটা কোন অর্থ প্রকাশ করেছে, যেমন জীবজন্তুর ধনুর অনুকার, ধ্বনির অনুকার, বিশেষ রূপে অনুকার, বিশেষণ রূপে অনুকার, এই জিনিসটা আসতে পারে। আর একটা কোশ্চেন আমি আপনাদের একটু সলভ করে দিই, বিগত বছরে ঢাবিতে আসছিল। মনে রাখবেন সকল অনুকার দ্বিরুক্তি যদি আলাদা বসে, ধরেন আমি জাস্ট আপনাকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছি যেটা কোন পদ, যেমন ধরেন আমি আপনাকে বললাম সনসন কোন দ্বিরুক্তি, আপনি জানেন এটা অনুকার, আমি বললাম সনসন কোন পদ, তখন আনসার হবে অব্যয়। যদি আলাদা করে জিজ্ঞেস করা হয়, শুধুমাত্র লিখে দিই, শুধুমাত্র অনুকার দ্বিরুক্তি দিয়ে প্রশ্ন করলে সেটা হবে অব্যয়। কিন্তু যদি কোনো বাক্যে বসায় তারপর কোশ্চেন করে, তখন কিন্তু স্যার আপনাকে বুঝে আনসার করতে হবে যে এখানে এটা বাক্যে কিভাবে বসছে। যেমন ধরেন আমি বললাম সনসন করে বায়ু বয়, আর বললাম খালি সনসন। আমি এখানে বলেছি যদি অনুকার দ্বিরুক্তি খালি লিখেন, শুধু লিখেন, শুধু অনুকার দ্বিরুক্তি লিখেন, তাহলে সেটা হবে অব্যয়। কিন্তু আমি যদি বাক্যে ব্যবহার করি তখন কিন্তু আবার অন্যভাবে চিন্তা করতে হবে। যেমন আমি বাক্যটা কি বললাম, সনসন করে বায়ু বইছে, তাহলে বায়ু বইছে একটা ক্রিয়া, এই ক্রিয়াটা কিভাবে হচ্ছে, এই ক্রিয়াকে মডিফাই করতেছে, আপনাদের ইংরেজিতে বললে পরে ভালো বুঝবেন, ক্রিয়াকে মডিফাই করতেছে সনসন, ক্রিয়াটা কিভাবে হচ্ছে, সনসন করে। তাহলে দেখেন ক্রিয়াকে যে মডিফাই করে ইংরেজিতে তাকে বলা হয় অ্যাডভার্ব, বাংলাতে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ, তখন কিন্তু সেটা আবার ক্রিয়া বিশেষণ হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে দুইটা জিনিস যদি আলাদা করে প্রশ্ন আসে, ছন ছন ঝন ঝন টন টন ফন ফন ঘন ঘন তরতর, এগুলো কোন শব্দ বা কোন পদ, তাহলে হয়ে যাবে অব্যয় পদ। ক্লিয়ার? আর যদি বাক্যের মধ্যে বসাই তখন কিন্তু চিন্তা করতে হবে আপনাকে যে এটা আসলে কি প্রকাশ করছে, বাক্যের অবস্থান কি, এটাই। লেকচার সেটা আরো দেখবেন বেশ কয়েকটা জিনিস এক একটা এক এক অর্থে। যেমন ধরেন ছেলেটিকে চোখে চোখে রেখো, এই যে চোখে চোখে রাখা আক্ষরিক অর্থে তো চোখের ভিতরে রাখতে বলে নাই, এই চোখে চোখে রাখা বলতে
একটু সতর্ক হয়ে থাকতে বলছে। তাহলে এখানে চোখে চোখে দিয়ে কি বুঝিয়েছে? সতর্কতা বুঝিয়েছে। আরেকটা প্রশ্ন বলি, ধরেন লোকটি হারে হারে শয়তান, তারপরে লোকটা সামান্য শয়তান না, ভয়ানক শয়তান। তাহলে সে যে অধিক শয়তান এটা বোঝানোর জন্য হারে হারেটা ব্যবহার করা হয়েছে। তাহলে হারে হারে কোন অর্থে? আধিক্য অর্থে। এই টাইপের বেশ কয়েকটা জিনিস আপনারা এখানে পাবেন। লেকচারশিপ ইজ নট এনাফ, আমাদের লুমিনাস বাংলা বইটা খুলবেন, সেখানে অনেকগুলো আছে, পড়ে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আপনার হেল্প হবে সেখান থেকে। তাহলে আমরা দ্বিরুক্ত শব্দ পড়লাম। আমাদের এর পরের টপিকটা আছে সংখ্যাবাচক শব্দ, আরেকটা খুবই সোজা টপিক, খুবই সোজা, কিন্তু কোশ্চেন আসে। কোশ্চেন আসলে স্যার মাথা ঘুরাই যায়, কোনটা কি হবে বুঝি না। ওকে, সংখ্যাবাচক শব্দকে চলেন আমরা একটু ভাঙি। সংখ্যাকে আমরা সন্ধিতে পড়ছিলাম, সংখ্যাকে ভাঙলে হয় সম যোগ ক্ষে। কেন? যদি অনুস্বার থাকে কিংবা কোনো নাসিক্য থাকে তখন সেটাকে আমরা ম দিয়ে পাল্টে দিই, যুক্ত বর্ণ ম দিয়ে ভাঙি। ওকে, এই সংখ্যাবাচক শব্দ মানে বুঝতেছি এরা শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। এই সংখ্যাবাচক শব্দকে আমরা 4টি প্রকারে ভাগ করছি। কয়টি প্রকারে? 4টি প্রকারে। প্রথম প্রকারটি হলো অঙ্কবাচক শব্দ। অঙ্কবাচক শব্দ মনে আছে ছোটবেলায় আমরা অঙ্ক বলেছিলাম যে 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টি অঙ্ক আছে আমাদের। এই 10টি অঙ্ক দিয়ে আমরা সংখ্যা লিখতে পারি, অসংখ্য সংখ্যা লিখতে পারি আমরা, কিন্তু মূল যেই 10টা অঙ্ক আছে সেগুলো হলো এই 10টা। ঠিক আছে, এখন বাংলায় যদি আমরা কোন একটা সংখ্যা লিখি, ওই সংখ্যার মতো করেই লিখি, ধরেন 1 লিখেছি বা 2 লিখেছি কিংবা ধরেন 111 লিখেছি, ওকে, এটাকে কিন্তু একটা শব্দ হিসেবে বিবেচিত, মানে বিবেচ্য হয়, বাংলা ভাষায় বিবেচনা করতে হয়। তখন সেটা কি বাচক শব্দ হবে? সংখ্যাবাচক। কোন ধরনের সংখ্যাবাচক শব্দ? তখন হয়ে যাবে অঙ্কবাচক। লিখেন 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দিয়ে লেখা যে কোনো সংখ্যা, শুধু অঙ্ক দিয়ে লেখা হইতে হবে, সেটাকে আমরা বলবো অঙ্কবাচক শব্দ। বুঝতে পারছি? এরপর 2 নম্বরে আছে গণনা বা পরিমাণবাচক শব্দ। মানে কি? কয়েকটা জিনিস আছে, আমি একটা একটা করে ছোট করে বলে দিচ্ছি আপনাদের জন্য, টেকনিক দিয়ে মনে থাকবে সবসময়। গণনা বা পরিমাণবাচক শব্দ হলো যদি আপনি অঙ্ককে, সংখ্যাকে বানান করে লেখেন। যেমন দেখেন আমি কিভাবে লিখেছি, এখানে ধরেন আমি 1 লিখেছি, এই 1টাকে যদি আমি এইভাবে লিখি, 2টাকে যদি আমি এইভাবে লিখি, বর্ণ দিয়ে লিখি, তখন সেটা হয়ে যাবে গণনা বা পরিমাণবাচক শব্দ। ক্লিয়ার? এবার ধরেন আরেক ধরনের গণনা বা পরিমাণবাচক শব্দ হতে পারে, যেমন বহু এককের সমষ্টি। বহু এককের সমষ্টি। বহু এককের সমষ্টি কেমন? কোন কোন শব্দ আছে এমন? যেমন ধরেন হতে পারে হালি, যেমন হতে পারে ডজন, যেমন হতে পারে জোড়া, যেমন হতে পারে সপ্তাহ, যেমন হতে পারে শতাব্দী। স্যার এগুলো তো বুঝলাম না স্যার, সপ্তাহ কিভাবে হইলো আর শতাব্দী কিভাবে হইলো, এগুলা কিভাবে হইলো? হালি না হয় বুঝলাম, ডজন না হয় বুঝলাম, জোড়া না হয় বুঝলাম। হালিতে 4টা থাকে, ডজনে 12টা থাকে, জোড়াতে 2টা থাকে। এবার দেখেন সপ্তাহ যখন বলতেছি তখন সপ্তাহে দিন কয়টা থাকে? 7টা। যখন শতাব্দী বলতেছি বছর কয়টা থাকে? 100টা। তাহলে দেখেন এই শব্দগুলো দিয়ে সাধারণত দিন মাস সময়ক্ষণ বুঝাইলে পরেও এগুলো কিন্তু আসলে সংখ্যাকে ধারণ করে। আবার ধরেন আমি মাসও লিখতে পারি, 1 মাস সমান 30 দিন, তাহলে সংখ্যা নির্দেশ করছে না? যদি সংখ্যা নির্দেশ করে তাহলে তো তারা নিশ্চয়ই সংখ্যাবাচক শব্দ হবে, কিন্তু কোনটা হবে? সেটা হবে এই গণনা বা পরিমাণবাচক শব্দ।
এখনো কিন্তু আমরা গণনা বা পরিমাণ বাচকের মধ্যেই আছি, এখান থেকে কিন্তু যাইনি। ওকে, এবার 3 নম্বরে হতে পারে গুণবাচক শব্দ। এই জিনিসটা মজার। গুণবাচক শব্দ মানে হলো, আমরা ছোটবেলার নামতা পড়ার সময় অনেক কষ্ট হইতো নামতা পড়তে। আম্মু খালি মাইর দিত, বাইরে থেকে গেস্টরা আসলে, বাসায় মেহমান আসলেই নামতা ধরতো আমাদের। আপনাদের কি করতো জানি না, আমাদেরকে ছোটবেলা এমন হইতো যে গেস্ট আসলে পরে নামতা জিজ্ঞেস করতো, বলতো বাড়ির ঘরে নামতা কি। এই নামতার মধ্যে আমরা বিশেষ কিছু শব্দ ব্যবহার করতাম। যেমন ধরেন, 1 এককে, 2 দুগুণে, 3 তিরিককে, 9 নং, 5 পাসা, রাইট? কিছু উইয়ার্ড শব্দ আমরা ব্যবহার করতাম। এই উইয়ার্ড শব্দগুলোকেও কিন্তু গণনা বা পরিমাণবাচক শব্দের মধ্যেই ধরা হয়। যদি প্রশ্ন এভাবে আসে, তিরিককে কোন ধরনের সংখ্যাবাচক শব্দ, আপনাকে আনসার করতে হবে গণনা বা পরিমাণবাচক শব্দ। এবার আমাদের লাস্ট ওয়ান। আরেকটা রূপ যেটা হইতে পারে সেটা হইলো আধিক্য বা ন্যূনতা। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই জায়গার মধ্যে। খুবই ওয়ার্ড জিনিস, আগে কোনোদিন পড়েন নাই, ঠিক আছে? আমি এই জিনিসটা আপনাদেরকে সহজে একটু বুঝিয়ে দিই। ন্যূনতা বা আধিক্য আমরা নির্ণয় করব একটা সূত্র দিয়ে, ন্যূনতা দিয়ে। কিভাবে? ন্যূনতা বা আধিক্য সব সময় আলাপ হবে শুধুমাত্র ভগ্নাংশের ক্ষেত্রে, শুধুমাত্র ভগ্নাংশ, আর কোথাও না। ভগ্নাংশ থাকলে পরে সেটা, যেমন ধরেন আমি বলতেছি, যেমন ধরেন ন্যূনতা সূত্রটা লিখি, নিচে আছে হর, আমাদের ওপরে থাকতে পারে হরের অর্ধেক অথবা হরের অর্ধেকের কম। আমি বোঝাচ্ছি, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখেন, আমি বললাম 1/4। ওকে, এই 1/4 মধ্যে হর কত আমাদের? 4। এই 4-এর অর্ধেক করলে পরে কত হয়? 2। কিন্তু আমাদের এখানে কত আছে? আমাদের এখানে আছে 1। আমরা বলেছি যদি কোনো একটা ভগ্নাংশ, ভগ্নাংশের হরের অর্ধেক থাকে অথবা অর্ধেকের কম থাকে, দেখেন তো এটার দিকে তাকায়, যদি অর্ধেক হইতো তাইলে তো 2, আছে কত? 1, মানে হরের অর্ধেক থাকলেও হইতো, কিন্তু এখানে হরের অর্ধেকের চেয়ে কম আছে। যদি কম হয় তখন তার নাম আমরা দিব ন্যূনতা। প্রশ্ন কিভাবে আসবে? নিচের কোনটি ভগ্নাংশের ন্যূনতা প্রকাশ করেছে? যদি অপশনে এরকম কিছু থাকে তাহলে এটা হবে আনসার। এখন কথা হইলো যে ভাইয়া এটা নাই কিন্তু 3/4 আছে, দেখেন তো এটার সাথে কি সূত্রটা মিলে? হরের অর্ধেক হওয়ার কথা ছিল 2, কিন্তু আমাদের এখানে আছে 3। যদি হরের অর্ধেক 2ও হইতো তাও আমরা ন্যূনতা বলতাম। যদি অর্ধেকের কম হইতো তাহলে আমরা ন্যূনতা বলতে পারতাম। কিন্তু হরের অর্ধেকও নাই, অর্ধেকের কমও নাই, বেশি আছে। বেশি থাকলে সেটা হবে আধিক। বুঝতে পারছি? আবার একটু শুরু থেকে বলতেছি, যেহেতু জিনিসটা একটু ইম্পর্টেন্ট, একটু নতুন, আবার নতুন করে বলতেছি। ন্যূনতা মানে হলো ভগ্নাংশের যদি কখনো হর এর অর্ধেক লবে থাকে অথবা অর্ধেকের কম লবে থাকে। ধরেন একটা ভগ্নাংশ আছে 500/1000, তাহলে 1000-এর অর্ধেক কত? 500, তাহলে হরের অর্ধেক হয়ে গেল না? তাহলে সেটা হবে ন্যূনতা। অথবা ধরেন আমি বললাম 100/1000, তাহলে হরের অর্ধেক ছিল 500, 500 থেকেও কম আছে, তাহলে সেটা হবে ন্যূনতা। যদি ভাইয়া অর্ধেকের বেশি হয় তাহলে হইলো আধিক্য। ভাইয়া অর্ধেক হইলো কি আধিক্য বলবো? না, অর্ধেক হইলে বলবো ন্যূনতা। যদি অর্ধেকের বেশি হয় তখন সেটাকে আমি বলবো আধিক্য। বুঝতে পারছি? তাহলে দেখেন আরো কয়েকটা জিনিস দেখাই। আমি একটা নতুন পেজে যাই। ধরেন আমি লিখলাম 55/90। ধরেন আমি লিখলাম 75/150। ধরেন আমি লিখলাম 11/20। ধরেন আমি লিখলাম 7/13। ধরেন লিখলাম 11/12। ধরেন আমি লিখলাম 3/9/8 ভাগ হবে 3/9/9। ঠিক আছে, এই কয়েকটা ভগ্নাংশ আমার। প্রথমটার দিকে তাকান, 90-এর অর্ধেক কত? 45।
যদি 45 হইতো তখন নাম দিতাম আমরা ন্যূনতা, তো অর্ধেকের বেশি থাকলে তার নাম হয়ে যাবে আধিক্য। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশ হলো আধিক্য। আমার সাথে সাথে খাতায় করতে থাকেন, সলভ হয়ে যাবে। 150, 150-এর অর্ধেক করলে হয়, চলেন একটু ভাগ করে দেখাই। 7 দুগুণে 14, থাকে হইলো গিয়ে 10, 5 দুগুণে 10। তাহলে দেখেন হরের অর্ধেক হয় 75। আমি বারবার বলেছি হরের অর্ধেকের সমান যদি হয় তাহলে আমরা ন্যূনতা বলবো, তাহলে এটা হবে আমাদের ন্যূনতা। এবার দেখেন 20, 20-এর অর্ধেক কত? 10, মাত্র এক বেশি আছে, এক তো সমস্যা নাই তাই না স্যার? একটু সামান্য বেশি আছে না, সমস্যা আছে। যদি 0.5ও বেশি থাকে তাও সমস্যা আছে। মাস্ট যদি হরের অর্ধেকের একটু বেশি থাকে তাহলে পরে সেটা হয়ে যাবে আধিক্য। দেখেন 7/13, সেম থিং। 13-এর অর্ধেক কত? 6.5, আছে আমাদের 7, মাত্র 0.5, কিন্তু স্টিল এটাকে আমরা ন্যূনতা লিখতে পারবো না, আমাদেরকে আধিক্যই লিখতে হবে। 11/12, 12-এর অর্ধেক হওয়ার কথা ছিল 6, বেশি আছে, বেশি থাকলে হবে আধিক্য। 399, ওপরে আছে 398, দেখেই বুঝতে পারতেছি এটা আধিক্য, রাইট? আমার সাথে মিলেছে নিশ্চয়ই আপনাদের, আশা করি। আচ্ছা, বেশ কিছু প্রশ্ন করেছেন হয়তো, দেখি তো। স্যার আবার একটু বুঝায় দেন, অনুকার দ্বিরুক্তিটা আর একবার বুঝিয়ে দেন, ক্লাস শেষে বুঝাই, দাঁড়ান। যুগ্মনীতি দ্বিরুক্তি বুঝি নাই, আমি ক্লাস শেষে আরেকবার রিপিট করে দিব, হ্যাঁ? টেনশন করে না ভাইয়া, আমাদেরকে লেকচার 3-এর পরে কোনো পিডিএফ দেওয়া হয়নি। ভাই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, আজকেই পেয়ে যাবেন আপনারা। যুগ্মনীতিটা আপনারা আরেকবার মানে আমি বুঝিয়ে দিব ক্লাস শেষে, টেনশন করেন। ওকে, চলেন। সো আমরা আধিক্য ন্যূনতা দেখলাম, কিন্তু কাহিনীটা এখানে শেষ না। কাহিনীটা কি, যদি কখনো সমস্ত বা পূর্ণ সংখ্যা থাকে, কি বলেছেন ভাইয়া? আধিক্য আবার বলবেন? হ্যাঁ বলতেছি, চলেন আরেকবার বলে দিব, চলেন। টেনশন নেই হিলে নেকা, চলেন। যদি কখনো সমস্ত বা পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ হয়, এতক্ষণ আমি কি পড়িয়েছি? শুধুমাত্র ভগ্নাংশ, তাই না? এখন বলেছি যদি ভগ্নাংশের আগে কোনো সমস্ত বা পূর্ণ সংখ্যা হয়, যেমন আমি বললাম 5/10, এই যে যিনি আধিক্য বুঝতে চাইলেন, দেখেন আমি যখন 5/10 বলতেছি তখন 10-এর অর্ধেক হইলে পরে হয় 5। যদি 10-এর অর্ধেক হয়, যদি হরের অর্ধেক হয়, তখন সেটাকে আমরা ন্যূনতা বলবো। যদি একটু বেশি হয়, অর্ধেকের থেকে বেশি, তখন সেটাকে আমরা বলবো আধিক্য। বুঝতে পারছি? এতটুকুই বলছি স্যার, তেমন কিছু বলি নাই। এবার তাকান, আমি তো এতক্ষণ ধরে 5/10 শুধুমাত্র ভগ্নাংশ পড়ালাম, কিন্তু দেখেন আমি বলছি সমস্ত বা পূর্ণ সংখ্যা যোগ ভগ্নাংশ। ধরেন এটা সামনে একটা 2 দিয়ে দিয়েছি, আপনারা ছোটবেলা করেছিলেন মিশ্র ভগ্নাংশ বা সমস্ত ভগ্নাংশ না? আর এই সামনে যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা এখন আধিক্য বা ন্যূনতার পুরো আইডিটাকে চেঞ্জ করে দিবে। কি চেঞ্জ করবে দেখেন তো একটু চিন্তা করে। আমরা 5/10-কে এতটুকুকে আমরা এতক্ষণ ধরে কি পড়লাম? ন্যূনতা পড়লাম, রাইট? ন্যূনতা পড়েছি, কিন্তু যেহেতু সামনে একটা পূর্ণ সংখ্যা আছে, এবার এটাকে উল্টাই দিতে হবে, তাইলে এটা হয়ে যাবে এখন আধিক্য। মানে বুঝি নাই, আবার বলতেছি। ধরেন 1/4, দেখেই বোঝা যাচ্ছে এটা ন্যূনতা হবে। কেন ন্যূনতা হবে? আমাদের সূত্রটাকে ফলো করেন। সূত্রটা হলো যদি হরের অর্ধেক হয় বা অর্ধেকের কম হয়। 4-এর অর্ধেক কত? 2, 2-এর থেকেও কম আছে, তাহলে এতটুকু ন্যূনতা। যদি আমি এটার সামনে একটা 2 বসাই দিই, যদি এটা একটা মিশ্র ভগ্নাংশ হয়ে যায়, তখন এই ন্যূনতার নাম এখন পাল্টাই দিতে হবে, এখন এই পুরোটা মিলে হয়ে যাবে আধিক। কেমনে চিনবো? আগে ভগ্নাংশকে আইডেন্টিফাই করব, তারপর আমরা এই পুরো জিনিসটাকে করব। ঠিক আছে, চলেন আমি আরো কয়েকটা আপনাদেরকে করতে দিই, তাহলে পর আপনারা আরেকটু ভালো বুঝবেন। 1 সমস্ত 1/4, 6 সমস্ত 7/8, 12 সমস্ত 900/1200, 5 সমস্ত 6/7, 5 সমস্ত 6/7। এই কয়টা গুলো কি আপনারা পাশে লিখেন, যেগুলো আধিক্য নাকি ন্যূনতা? খাতায় করেন। হ্যাঁ আপু, হ্যালো।
আমি তুমি ক্লাসে আছি, ওকে ক্লাসে আছে, ঘন্টাখানেক লাগবে। হ্যাঁ হ্যাঁ, তুই তুই চলে যা, আমি চলে যাবো। ওকে বাই। ওকে। করছেন আপনারা? আপনারা আগে ভগ্নাংশকে আইডেন্টিফাই করবেন, তারপর যেটা হবে সেটাকে উল্টাই দিবেন। চলেন আমি একটু হেল্প করি। 4/1 মাত্র দেখাইলাম, এতটুকু হওয়ার কথা ছিল ন্যূনতা, কিন্তু যেহেতু সামনে সমস্ত আছে, ন্যূনতা এখন পাল্টে হয়ে যাবে আধিক্য। কি বলেছেন দেখি তো? প্রথম তিনটা আধিক্য, চলেন দেখি আমরা খুঁজে বের করি। আপনার কথা বিশ্বাস করব না, আমরা আমরা নিজেরা খুঁজে বের করি। দেখেন তো, 7/8। এই যে এখন তো ধরা খেয়ে গেলেন, কে বলছেন যেন আধিক্য প্রথম তিনটা? দেখি নামটা, দেখি দাঁড়ান। রাকিব, একটু তাকান। দেখেন, একটু চিন্তা করতে হবে। 7/, যখন আমরা 8 বলতেছি, এতটুকু ভগ্নাংশের দিকে তাকান। যদি 7/8 বলি, 8-এর অর্ধেক হওয়ার কথা ছিল 4। যদি 4/8 হইতো তাইলে বলতে পারতাম ন্যূনতা, কারণ হরের অর্ধেক আছে। দেখেন তো, হরের অর্ধেকের বেশি আছে না এখন? যেহেতু বেশি আছে, তখন এতটুকু অংশ হয়ে যাবে আধিক্য, ভগ্নাংশটা হয়ে যাবে আধিক্য। যেহেতু এই আধিক্য সামনে একটা সমস্ত আছে, এবার এটাকে উল্টাই দিতে হবে, তাইলে হয়ে যাবে ন্যূনতা। সরি ভাই, ভুল হয়েছে, ইটস ওকে, নো নো প্রবলেম। রাকিব, আমরা ফার্স্ট করতেছি আজকে, কোনো সমস্যা নেই, তাকান। আবার দেখেন, 900/1200, 1200-র অর্ধেক হলো 600। তাহলে দেখেন, অর্ধেকের থেকে বেশি আছে না? তাহলে এতটুকু জায়গা হলো আধিক্য। কিন্তু এই আধিক্য সামনে আছে একটা সমস্ত, এবার আধিক্য চেঞ্জ হয়ে হয়ে যাবে ন্যূনতা। একদম সহজ জিনিস। 6/7, এটাও আধিক্য, আধিক্য সামনে একটা সমস্ত আছে দেখে এটা হয়ে যাবে ন্যূনতা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। একটু বাসায় প্র্যাকটিস করেন, কয়েকটা ভগ্নাংশ নেন, নিয়ে তারপর আপনারা আইডেন্টিফাই করেন। ওকে, পাশে লিখবেন অ্যাটলিস্ট 10টা ভগ্নাংশ আপনারা র্যান্ডম বানায় তারপর প্র্যাকটিস করবেন। তারপর পরের ক্লাসে যদি প্রবলেম হয়, টিচার কাজ করবেন। ঠিক আছে, চলেন আমরা আধিক্য ন্যূনতা করলাম। এইবার পরে আমরা আমরা কিন্তু এখনো আপনাদের আবারও বলে দিই, এই আধিক্য ন্যূনতা কিন্তু গণনা বা পরিমাণবাচক শব্দেরই একটা অংশ। ওকে, তার মানে যদি আমি আপনাকে কোন একটা ভগ্নাংশ দিয়ে প্রশ্ন করি এটা কোন ধরনের শব্দ বা কোন ধরনের সংখ্যাবাচক শব্দ, তাহলে সেটা কিন্তু সংখ্যাবাচক, সরি কি বলে, গণনা বা পরিমাণবাচক শব্দের ভেতরে আপনাকে কাউন্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এইবার আরেকটা মজার জিনিস আমরা করব, সেটা হলো সংখ্যাবাচক শব্দ 4 প্রকার বলছি না? প্রথমটা হলো অঙ্কবাচক শব্দ, পরেরটা হলো গণনা বা পরিমাণবাচক। এবার আমরা 3 নাম্বারটা পড়ব। 3 নাম্বারটা হলো ক্রম বা পূরণবাচক শব্দ। ওকে, ব্র্যাকেট লিখে রাখতে পারেন সিরিয়াল, যদি কোথাও সিরিয়াল বোঝায়, সিকোয়েন্স বোঝায়। ওকে, আমি আরেকটা জিনিস সবসময় মনে রাখতাম, কোন একটা সংখ্যা দিয়ে যদি আমার পরীক্ষার রেজাল্ট বা আমার পরীক্ষার রেজাল্টে আমার প্লেসমেন্ট বোঝানো যাইতো, তাহলে সেটা হবে ক্রমবাচক। যেমন ধরেন, আমি লিখলাম প্রথম, আমি লিখলাম একাদশ, আমি লিখলাম 40তম, আমি লিখলাম 40ং। এই 40ং আর 40তম একই জিনিস, সরি, 40তম আর 40ং একই জিনিস। এই সবগুলো দিয়ে ক্রম বোঝায়, কোন একটা সিরিয়াল বোঝায়। আপনি যদি পরীক্ষা দেন, মক টেস্ট আপনার সিরিয়ালটা বোঝাবে বা প্লেসমেন্টটা বোঝাবে এই ধরনের শব্দ দিয়ে। এগুলো সোজা একদম, প্রথম দ্বিতীয় তৃতীয়। আরেকটা বোঝার উপায় আছে, লাস্টে হলো তম থাকে, লাস্টে তম, যেমন ধরেন 20তম, 30তম, 102তম। ওকে, এই টাইপের কোশ্চেন। এইবার আমরা সবার লাস্টে পড়বো অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো তারিখ বাচক শব্দ। তারিখ বাচক, নামে বুঝতে পারতেছি ডেট বোঝাবে, তাই না? যে কোনো তারিখ, যদি কোনো তারিখ বোঝায়, তাহলে পরে সেই শব্দটা হয়ে যাবে তারিখ বাচক শব্দ। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে যদি তারিখ দিয়ে, ডেট দিয়ে, আরেকটু ভালোভাবে বলি, আরেকটু ইজিলি বলি, ধরেন কোন একটা শব্দ দিয়ে আমি কোন একটা ডেট বুঝাইতে পারি, তাহলে সর্বোচ্চ কয়টা তারিখবাচক শব্দ হওয়া সম্ভব? একটু চিন্তা করে বলেন দেখি। ডেট
সর্বোচ্চ কয়টা শব্দ দিয়ে আমি ডেট লিখতে পারবো? কেউ ভাবতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা জানি না। একটু চিন্তা করেন, একটা মাসে কয়টা দিন হইতে পারে? সর্বোচ্চ 31টা। তাহলে তারিখবাচক শব্দ কয়টা আছে? 31টা। লিখেন, তারিখবাচক শব্দ 31টি। প্রশ্ন করেছেন বিংশ কি পূরণবাচক? স্যার, বিংশ পূরণবাচক না, বিষং পূরণবাচক। বিষং, ঠিক আছে, বিংশ না। বিংশ মানে তো 20 বোঝায়, সেটা গণনা বা পরিমাণবাচক শব্দ হবে। আমি একটু পরে বলবো, অনুষ্ঠানে একটা কাহিনী আছে, একটু পরে বলতেছি, একটু ওয়েট করেন। দেখেন, তারিখবাচক শব্দ তাহলে 31টি। কি হবে? কারণ 31টি দিন হইতে পারে, তারিখ হইতে পারে। এইবার তারিখবাচক শব্দের প্রথম চারটা কি? পহেলা, দোসরা, তেসরা, চৌঠা। যারা হিন্দি পারেন তাদের কাছে এগুলো একটু কমন লাগতেছে না? পেহলা, দুসরা, তিসরা, চৌথা। তাহলে দেখেন, এই চারটা শব্দ হিন্দি ভাষার সাথে অনেক মিলে যায়, তাই না? এই চারটা কিন্তু হিন্দি ভাষা থেকেই এসেছে। অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে বাংলা ভাষার চার তারিখবাচক শব্দের প্রথম চারটি কোন ভাষা থেকে এসেছে? আনসার হবে হিন্দি ভাষা থেকে এসেছে। মার্ক করে রাখেন, লিখে রাখেন, অথবা স্ক্রিনশট নিয়ে রাখেন। তাহলে দেখেন, এই চারটা বাদে বাকি যে কয়টা আছে, 31 থেকে 4 বাদ দিলে কত হয়? 27। সেই 27টি সবগুলো কিন্তু আবার বাংলা শব্দ। শুধুমাত্র প্রথম চারটা আসছে হিন্দি ভাষা থেকে। বুঝতে পারছি? আচ্ছা, এইবার তারিখবাচকে একটা ইম্পর্টেন্ট কনফিউশন হয়। ইম্পর্টেন্ট কনফিউশন, কনফিউশনকে কেন ইম্পর্টেন্ট বলতেছি দেখেন। পহেলা বিষয়ক কনফিউশন, একটা সূত্র লিখে দিই, লিখেন। পহেলা যোগ মাসের নাম, এটা হয়ে যাবে তারিখবাচক। কিন্তু আমি যদি পহেলা যোগ অন্য যে কোনো কিছু, তাহলে সেটা হবে ক্রমবাচক। ভাইয়া বুঝি নাই, বুঝাইতেছি দাঁড়ান। আমি বললাম পহেলা বৈশাখে লুমিনাসে দাওয়াত রইল। ওকে, আপনাদের সবার দাওয়াত লুমিনাসে। দেখেন একবার, আমি যখন পহেলা বৈশাখে লুমিনাসের দাওয়াত রইল বললাম, এবার পহেলার পরে কি আছে এখানে? বৈশাখ, রাইট? তাহলে বৈশাখ একটা মাসের নাম না? যদি মাসের নাম হয়, তখন এই পহেলাটা হয়ে যাবে তারিখবাচক। ওকে, তাহলে এটা বুঝে ফেলছি, তো পহেলা প্লাস মাসের নাম কেমন তারিখবাচক। এবার ধর আমি লিখলাম বাংলা বছরের পহেলা মাস বৈশাখ। এবার তাকান, পহেলা, পহেলার পরে কি আছে? মাস। মাস শব্দ কি কোনো মাসের নাম? চিন্তা করেন তো, মাস শব্দ কি কোনো মাসের নাম? না তো। আমি তো বলেছি পহেলার পরে যদি মাসের নাম হয়, তাইলে সেটা হবে তারিখবাচক। কিন্তু আমি যদি বলি যে পহেলার পরে অন্য কিছু, অন্য যে কোনো কিছু, তারপরে মাসের নাম, দ্যাট ডাজন্ট কাউন্ট। এটা কাউন্ট হচ্ছে না। পয়লার পরে যে বসছে তাকে কাউন্ট করতে হবে। পয়লার পরে আসছে একটা শব্দ, সেটা হলো মাস, কিন্তু মাস নিজে কোনো মাসের নাম না। যে কারণে এই পহেলাটা হয়ে যাবে ক্রমবাচক। একটু ক্রিটিক্যালি চিন্তা বাদ দিয়ে একদম ইজিলি চেঞ্জ মানে চিন্তা করেন। আমি যখন পয়লা বৈশাখ বলতেছি, মানে 1 বৈশাখ, তাই তো? বৈশাখ মাসের ফার্স্ট দিন, ওটা একটা তারিখ, ডেট বলতে পারবো। আপনি বলতে পারবেন যে হ্যাঁ, বৈশাখ মাসের 1 তারিখে আমাদের দাওয়াত, একটা তারিখ বলছেন, এমনি তারিখবাচক বোঝা যাচ্ছে। আবার এটা যখন বলছেন বাংলা বছরের পহেলা মাস বৈশাখ, তো চিন্তা করে দেখেন, এবার আপনি একটা সিরিয়াল বুঝাইছেন, একটা ক্রম বুঝাইছেন, যে বাংলা বছরের প্রথম মাস, তাই না? প্রথম বুঝাইলে কি হয়? ক্রমবাচক। সে প্রথমের বদলে এখানে বসছে পহেলা। আমি বললাম যে পহেলাকে কিন্তু আরেকভাবে লেখা যায়, পয়লা। ওকে, পহেলা পয়লা একই জিনিস। ধরেন আমি বললাম ক্লাসে আসার পর পয়লা বারেই স্যার আমাকে প্রশ্ন ধরলো, তাহলে এখানে পয়লা কি তারিখ বাচক? না, এখানে পয়লা দিয়ে একটা সিকোয়েন্স বুঝাইছে, একটা সিরিয়াল বুঝাইছে, তাই তো? একটা ক্রম বুঝিয়েছে। বুঝতে পারছি পয়লা বিষয়ক ঝামেলাটা? এইবার একজন প্রশ্ন করলেন,
বিংশ অনুস্বার বিষয়ক কনফিউশনটা দূর করি। যদি শেষে দেখি, যদি অনুস্বার শেষে থাকে তাহলে হবে ক্রম বা পূরণবাচক, যেমন বিষং, 40 হতে পারে এরকম। ওকে, আবার যদি অনুস্বার মাঝে থাকে, মাঝে, যিনি প্রশ্ন করেছিলেন তাকান, আপনি কি লিখেছিলেন? আপনি লিখেছিলেন বিংশ, তাই না? দেখেন তো এখানে শেষে আছে না মাঝে আছে? মাঝে আছে, তখন সেটা হবে গণনা বা পূরণবাচক। গণনা বা পূরণবাচক, বুঝতে পারছি? তাকান, তাহলে অনুসারের দুইটা কনফিউশন আমি দূর করে দিলাম। যদি কখনো শেষে থাকে এমন কোন শব্দ পাইছেন লাস্টে লেখা বিষং, লেখা 40, ঠিক আছে, তখন সেগুলো কিন্তু ক্রম বা পূরণবাচক, সিরিয়াল বোঝাবে। আর যদি কখনো অনুসার মাঝখানে থাকে বিংশ, ওকে, ধর আমি বললাম হতে পারে, হতে পারে যে কোনো কিছু, তখন সেগুলো গণনা বা পূরণবাচক হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তার কোনো কোশ্চেন আছে আর এটা নিয়ে? কোনো কোশ্চেন? কোশ্চেন না থাকলে আমরা পরের টপিকে যাই। চলেন, একদম সহজ, ছোট্ট, ইজি একটা টপিক পড়াবো আপনাদের। সেটা হলো পুরুষ। কার প্রশ্ন আছে? অংশ। স্যার, অংশ কি কোনো একটা সংখ্যাবাচক শব্দ? আমাকে বলেন, আমরা তো সংখ্যাবাচক শব্দ পড়ছি, অংশ তো সংখ্যাবাচক শব্দ না। অংশ কি কোনো সংখ্যা বোঝাচ্ছে? আপনি বলেন, সংখ্যা তো বোঝাচ্ছে না। ওকে ভাইয়া, এটা আবার বলবেন, কোনটা আবার বলবো? ক্রম আর গণনার জিনিসটা শোনেন। ক্রমবাচক সেটা যেটা সিরিয়াল বোঝাবে, আর গণনাবাচক সেটা যেটা দিয়ে আমরা গণনা করতে পারবো। ওকে, যে কোনো একটা সংখ্যাকে যদি বানান করে লিখি তখন সেটা গণনাবাচক শব্দ হয়ে যায়। ক্লিয়ার? ক্রম আর গণনাবাচক বুঝছি, মানে আপনি ধরেন কোন একটা সিরিয়াল, আপনি কোনো কততম এটা যদি বোঝাইতে চান তাহলে সেটা হবে ক্রমবাচক শব্দ। আর কোনো কিছু আমরা গুনতে যাচ্ছি, লিখতে যাচ্ছি বানান করে, কোন একটা অংশ বোঝাচ্ছি, ভগ্নাংশ একটা পার্ট বোঝাচ্ছি, বাজারে যা বলতেছি আধা কেজি চাল দেন, আধা, সোয়া, পৌনে, এগুলো গণনা বা পরিমাণবাচক শব্দ। আমরা পরিমাণ বোঝাই, আমরা গণনা বোঝাই। ওকে, এবার আমাদের পরের টপিক হলো পুরুষ। ইংরেজিতে বললে কি হয়? পার্সন। সবাই চিনি, সব জানি, সব বুঝি, তাই না? একটু ছোট্ট পার্থক্য আছে, আজকে তাও চলেন আমরা দেখি। ইংরেজিতে যেটা ফার্স্ট পার্সন, বাংলায় সেটাকে আমরা বলি উত্তম পুরুষ। উত্তম পুরুষ কি? উত্তম পুরুষ হলো আমি, আমরা। সহজ জিনিস, পারি সবাই। তারপরে ইংরেজিতে যেটা সেকেন্ড পার্সন, সেটাকে আমরা বলি বাংলায় মধ্যম পুরুষ। এই মধ্যম পুরুষ কোনগুলো? তুমি, তোমরা। ক্লিয়ার? এবার ইংরেজিতে থার্ড পার্সন ছিল না, আমি তুমি ছাড়া, ভবে আছে যারা, থার্ড পার্সন তারা, ছোটবেলা পড়তাম আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যখন ফার্স্ট টেন্স আসলো তখন এগুলো মুখস্থ করতাম। বাংলায় এই থার্ড পার্সনকে বলা হয় নাম পুরুষ, যে নামে আপনারা সব সময় চেনেন। তো আরেকটা ঝামেলা আছে, নাম পুরুষের আরেকটা নাম হলো প্রথম পুরুষ। হইল নাকি কনফিউশন? ইংরেজিতে ফার্স্ট পার্সন মানে হলো আই, উই, আমি, আমরা। বাংলায় ফার্স্ট পার্সনকে বলা হয় উত্তম পুরুষ। কিন্তু আপনি যদি ইংরেজির মতো প্রথম পুরুষ বলতে যান তখন সেটা হয়ে যাবে নাম পুরুষ, মানে সে, তারা, মন্টু, কুদ্দুস, এরা, মানে আমি তুমি ছাড়া বাকি যারা আছে তারা সবাই। এই জায়গাতে অনেকেই কিন্তু ভুল করে, প্রথম পুরুষ মনে করে আমি আমরা দাগায় আসে। কোশ্চেন কিন্তু এভাবে করবে, নিচের কোনটি প্রথম পুরুষের উদাহরণ, সেখানে কিন্তু আপনি ভুলেও আমি আমরাতে আনসার করেন না। ঠিক আছে, বাংলায় আমি আমাদেরকে উত্তম বোঝানো হয়, ঠিক আছে, কিন্তু এই নাম পুরুষ বা প্রথম পুরুষ দিয়ে
থার্ড পার্সন যারা আছে, আমি তুমি ছাড়া যারা আছে তাদেরকে বোঝায়। এটা হইলো আমাদের পুরুষের কাহিনীটা। এবার আরেকটা টপিক আছে, বাংলা অনুজ্ঞা। বাংলা অনুজ্ঞা সম্পর্কে আপনারা হালকা পাতলা ধারণা পেয়েছেন অলরেডি। আমরা যখন বাক্য পড়েছিলাম, বাক্য এখনো পড়িয়েছি, আমি পড়াইনি, হয়তো ভাইয়া পড়াইছে, গাতাকি ভাই। তো বাক্যের মধ্যে অর্থগত দিক থেকে বাক্য ছিল 7 প্রকার, তাই না? তার মধ্যে অনুজ্ঞা সূচক বাক্য ছিল। অনুজ্ঞা সূচক বাক্য কোনগুলা? যে সকল বাক্য দিয়ে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এগুলো বোঝায়, এগুলো হলো বাংলা অনুজ্ঞা। এবার বাংলা অনুজ্ঞা আলাদা করার রিজনটা কি, আলাদা করে কেন বাংলা অনুজ্ঞা পড়াচ্ছি? কারণ এখান থেকে ছোট কিছু কোশ্চেন আসে। যেমন কোন কালে, কোন কালে বাংলা অনুজ্ঞা সম্ভব নয়? আপনারা একটু যদি কমন সেন্স কাজে লাগান, দেখেন এই যে 4টা জিনিস আমি বলেছি, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ। এবার ক্রিয়ার কাল তো 3টা, তাই না? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একটু চিন্তা করে দেখেন দেখি, আপনি কোন কালে আদেশ করতে পারেন না? আপনি আদেশ এখন করতে পারেন, আপনি ভবিষ্যতের জন্য রেখে দিতে পারেন, ভবিষ্যতের আদেশ করতে পারবেন। কালকে তুমি এই কাজ করবে, আপনি বললেন ভবিষ্যতের জন্য, কিন্তু আপনি কি অতীতকালে কখনো পারবেন? আনসার হলো অতীত। তাহলে অতীতকালে কখনো বাংলা অনুজ্ঞা হয় না। ভেরি গুড শান জহির, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে অতীতকালে কখনো বাংলা অনুজ্ঞা হওয়া সম্ভব না। তবে কারো কারো মতে কেউ কেউ দ্বিমত প্রকাশ করেন যে ভবিষ্যতেও কিন্তু বাংলা অনুজ্ঞা সম্ভব না। আপনারা একটু ব্যাখ্যাটা জেনে রাখেন, জাস্ট মাথায় নিয়ে রাখেন, যদি কখনো আসে আর কি। ওকে, ধরেন শুধু অতীত নাই, অতীতের সাথে ভবিষ্যৎ দিয়ে দিচ্ছে অপশনে, তো সেটা আনসার করতে হবে। ঠিক আছে, বুঝে রাখেন কেন কিভাবে হয়। ধরেন আমি বললাম যে, ধরেন শানকে আমি বলতেছি, শান কালকে তুমি 10টা বাক্য হোমওয়ার্ক করবে। ধরেন আমি শানকে আদেশ দিলাম, শান কাজটা করবে কালকে, কিন্তু আদেশটা করতেছি কখন? আদেশটা কি আমি এখন করতেছি না? যদি এখন করি তাহলে কি সেটা বর্তমান কাল হয়ে যায় না? তো এইরকম একটা ছোট্ট কনফিউশন আছে কারো কারো মতে। কিছু ব্যাকরণবিদ মনে করেন যে ভবিষ্যতে কিন্তু আমাদের এই আদেশ, নিষেধ, উপদেশ এই সব কিছু সম্ভব না, কারণ আমরা বর্তমান কালে এগুলো বলে দিচ্ছি। ওকে, এখানে আর কি কোশ্চেন না? আপনারা লেকচার শিট পাওয়ার পর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পাবেন, সেটা হলো, ইম্পর্টেন্ট বলছি বলতে অত ইম্পর্টেন্ট না আর কি, স্টিল অনুসর্গ আরেকটা নাম আছে, কর্ম প্রবচনীয়। এই নামটার জন্য ইম্পর্টেন্ট, এই নামটা থেকে বারবার কোশ্চেন আসে। অনুসর্গ দেয় না, নিচের কোনটি বা কোন কর্ম প্রবচনীয় কোন অর্থ প্রকাশ করেছে। ধর আমি বললাম যে আমি তোমার সাথে মেলায় যাব, সাথে একটা অনুসর্গ। প্রশ্নটা এভাবে করবে যে এখানে কর্ম প্রবচনীয় বা অনুসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে, কোন অর্থ? অপশনে থাকবে সহগামিতা, অপশনে থাকবে ব্যতিরেকে, অপশনে থাকবে বিপরীত, অপশনে থাকবে অন্য কিছু। সহগামিতা মানে হলো সাথে যাওয়া। তাহলে দেখেন আমি তোমার সাথে মেলায় যাবো, এখানে কি সাথে যাওয়া বুঝাইছে না? এটাই জিনিস, আর কিছু না, কোনো কঠিন কোশ্চেন নেই। স্টিল লেকচার শিট পাওয়ার পরে দেখবেন এখানে বেশ কিছু জিনিস দেওয়া আছে, কোন অনুসর্গ কোন অর্থে প্রকাশ করেছে, আপনারা সেগুলো পড়ে নেবেন, সেগুলো কোশ্চেনে আসতে পারে। এবার চলেন, আপনাদের কারো কারো কিছু কোশ্চেন ছিল যে ভাইয়া যুগ্মনীতি দ্বিরুক্তিটা আরেকবার দেখাই দেন, তাই না? চলেন আমি একটু অনুকার থেকেই যুগ্মনীতি পর্যন্ত আরেকবার ছোট্ট করে বলে দিচ্ছি। দেখেন অনুকার দ্বিরুক্তি কোনটা? অনুকার দ্বিরুক্তি সেইটাই, আমি কি আপনাদের কোশ্চেন গুলো আরেকবার চেক করে নিই, দাঁড়ান। শান জহির, ঠিক আছে, বলেন, কিছু বলবেন শান? যুগ্মরীতি বুঝিয়ে দেন, অনুকার দ্বিরুক্তিটা আরেকবার বুঝিয়ে দেন। ঠিক আছে, দুইটাই বলতেছি। ভাইয়া পিডিএফটা তাড়াতাড়ি দিতে বললেন, বাংলা পিডিএফ 3 পর দেওয়া হয়নি, আজকেই পেয়ে যাবেন আপনারা, আমার ক্লাসের পর পেয়ে যাবেন। ঠিক আছে, টেনশন নাই। চলেন তারপর, আমি অনুকার দ্বিরুক্তি বলছিলাম যে দ্বিরুক্তিগুলো 2 ধরনের জিনিস বোঝাবে, একটা হলো সাউন্ড, আরেকটা হলো অনুভূতি, ফিলিংস। আমি বললাম কাচের গ্লাসটি আমার হাত থেকে পড়ে
ঝনঝন করে ভেঙে গেল, ঝনঝন সাউন্ড। আমি বললাম যে মজিদের বউ মাটিতে ঠাস ঠাস করে হাঁটে, ঠাস ঠাস আওয়াজ হচ্ছে, আওয়াজ বোঝাচ্ছে। আমি বললাম টিনের চালে বৃষ্টি, টিনের চালে টাপুর টুপুর বৃষ্টি পড়ছে, তাহলে ওই যে টিনের চালে যে বৃষ্টি পড়ার সাউন্ডটা না, টাপুর টুপুর সাউন্ড বোঝাচ্ছে। যদি সাউন্ড বোঝায় সেক্ষেত্রে সেগুলো হবে অনুকার বিরক্তি। আবার ধরেন একই রকম কোন একটা অনুভূতি বুঝাইছে, ব্যথায় শরীর টন টন করছে, বুকের ভিতর চিনচিন ব্যথা করছে, তারপর হাতটা টন টন করছে, তাই না, শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে। আমি বললাম ধরেন আমার জ্বর জ্বর লাগতেছে, আজকে শরীরটা কেমন যেন গরম গরম লাগছে, এগুলো কি অনুভূতি না, ফিলিংস না, তাই না? আমার কেমন ভয় ভয় লাগছে, ভয় ভয় লাগা অনুভূতি। তাহলে এই যখন অনুভূতি বুঝাবো, যখন সাউন্ড বুঝাবো, সবগুলোকে আমরা অনুকার বিরক্তির অংশ হিসেবে ধরবো। বুঝতে পারছি? অনুকার বিরতি একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, সেটা হলো যদি অনুকার বিরক্তি বা ধনাত্মক বিরক্তি বা অব্যয় বিরক্তি আলাদা করে প্রশ্ন আসে, ঝনঝন মরমর, তারপর চরচর, যে কোনো কিছু টন টন, এগুলো কোন পদ, তাহলে আনসার হবে অব্যয়। কিন্তু যদি কোনো বাক্যে বসায় বাক্যটা দিয়ে দেয়, তখন আপনাকে খুঁজে বের করতে হবে বাক্যে এটা কোন পদ হিসেবে বসছে। ক্লিয়ার? আচ্ছা, এইবার যুগ্মরীতিতে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাই। দেখেন, ঝনঝন দুইটা শব্দ, তাই না? বিরক্তি মানে তো দুইটা শব্দ, দুইটা শব্দ কি একই আছে না? ঠাস ঠাস একই আছে, টনটন একই আছে, টুপটাপ একই আছে। মানে এই দুইটার মাঝখানে কোনো চেঞ্জ আছে? মনে হয় যেন মিররের মতো না, একটা একটা আয়নার মতো একদম হুবহু আছে। আবার ধরেন আমি বললাম জ্বর জ্বর, কোনো পার্থক্য নাই। এটার আগে দেখিয়েছিলাম লাল লাল, কোনো পার্থক্য নাই। টাকায় টাকায় সেম জিনিস, কোনো পার্থক্য নাই। এটার আগে দেখিয়েছিলাম লাল লাল, তো দেখিয়েছি। দেখেন ডেকে ডেকে বলছি, ডেকে ডেকে, কোনো পার্থক্য নাই। তো যদি যদি বিরুক্তি শব্দের মধ্যে, দুইটা শব্দের মধ্যে কোনো পার্থক্য না থাকে, একটা স্বরধ্বনিরও যদি পার্থক্য না থাকে, তখন সেটাকে আমরা বলবো সাধারণ বিরক্তি। যদি পার্থক্য থাকে, একটা স্বরধ্বনিরও যদি পার্থক্য থাকে, তখন সেটাকে আমরা বলবো যুগ্মরীতি। যেমন ধরেন এই যে দেখেন, আমি বললাম মিট মাঠ, দুইটা কি সেম শব্দ? মিট একটু চেঞ্জ হয়ে গেছে মাঠ, কিন্তু একসাথে অর্থ প্রকাশ করতেছে। আমরা এগুলোকে একসাথে ধরতেছি, তাই না? আবার ধরেন কানাকানি, একসাথে বসতেছে, একসাথে বুঝতেছি, কিন্তু দেখেন সামান্য চেঞ্জ আছে। যদি সামান্য একটু চেঞ্জ হয়, তখন সেটা হয়ে যাবে যুগ্মরীতি দিয়ে। হয়ে গেল তছনছ, হয়ে গেল টাপুর টুপুর, হয়ে গেল টুপ টাপ। আগে বলেছিলাম টুপ টুপ, টুপ টুপটা কিন্তু যুগ্মরীতি হবে না, কিন্তু যদি বলি টুপ টাপ, তখন যুগ্মরীতি হয়ে যাবে। বুঝতে পারছি? এবার বলেন কারো কোনো কোয়েশ্চেন, যারা কোয়েশ্চেন করেছিলেন, যারা কোয়েশ্চেন করেছিলেন যুগ্মরীতি আর অনুকারটা একটু বলেন আমাকে। আপনাদের কারো কোনো স্টিল কোনো কোয়েশ্চেন আছে কিনা, অথবা যে কোনো টপিকে। সোহাগ প্রশ্ন করেছিলেন, ফাতেমা আক্তার দোলা প্রশ্ন করেছিলেন, একটু বলেন আমাদের। শুধু অনুকার হলে, যদি শুধু অনুকার দিয়ে আপনাকে আমি প্রশ্নে যে জ্বর জ্বর কোন পদ, তখন সেটা হবে অব্যয় পদ, শুধু যদি দেই। ঠিক আছে ফাতেমা, আপনার আনসার হয়তো পেয়েছেন। এবার বাকিরা বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা পুরো টপিকে। বেশ কয়েকটা ছোট ছোট টপিক পড়েছি আমরা, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ পড়েছি, দ্বিরুক্ত শব্দ পড়েছি। যুগ্ম রীতিটা আবার একটু বুঝিয়ে দেন, কি বোঝাবো বলেন, আপনার স্পেসিফিক কোশ্চেন থাকলে এবার আমাকে বলেন। হ্যাঁ শান, ফার্স্ট ফার্স্ট থেকে স্লাইড আমি দেখাবো, আবার আপনি স্ক্রিনশট তুলতে পারবেন, একটু ওয়েট করেন। সোহাগ স্পেসিফিক কোনো কোশ্চেন যদি থাকে যুগ্মরীতি আমাকে করেন। যুগ্মরীতি আমি বারবার বলতেছি, দুইটা শব্দে যদি সামান্য পার্থক্য হয়ে যায়, আমি বলছি লাল লাল, আমি বলতেছি সাদা সাদা, আমি বলতেছি ডেকে ডেকে, আমি বলতেছি ভয় ভয়, আমি বলতেছি জ্বর জ্বর, কোনো পার্থক্য নাই। যদি একটা স্বরধ্বনিও যদি পাল্টে যায়, টুপ টুপ হয়ে গেল টুপ টাপ, তাহলে সেটা হয়ে যাবে যুগ্মরীতি। এটার মধ্যে তো কোনো আহামরি কিছু নাই। যদি স্পেসিফিক কোশ্চেন থাকে সেটা আমাকে বলেন। সোহাগ আমি ওয়েট করছি। আর কারো কোনো কোশ্চেন? যুগ্মরীতি থেকে প্রশ্ন কিভাবে আসে? যুগ্মরীতি থেকে প্রশ্ন অনেক ভাবে আসতে পারে। ওকে, নিচের কোনটি যুগ্মরীতির বিরক্তির উদাহরণ, নিচের কোনটি কোন অর্থে যুগ্মরীতি, আমি আপনাকে কয়েকটা লিখে দিয়েছি, স্লাইডটার দিকে তাকান।
দেখেন মিটমাট, এখানে কিভাবে দ্বিরুক্তি হয়েছে? আদ্য স্বরের পরিবর্তন হয়ে মিটের সাথে ইয়া ছিল, হয়ে গেছে আ। আবার দেখেন কানাকানি, ওকে, সেম জিনিস। তবে এবার প্রথমে চেঞ্জ না হয়ে পরে হয়েছে, লাস্টে দেখেন আ ছিল, হয়ে গেছে কি। তো এই টাইপের কোশ্চেন হইতে পারে যে এখানে কিভাবে যুগ্মরীতি হয়েছে আদ্যস্বরের পরিবর্তন, এখানে কিভাবে যুগ্মরীতি হয়েছে অন্তঃস্বরের পরিবর্তন, এটা কোন ধরনের যুগ্মরীতি, ভিন্নার্থক যুগ্মরীতি, এটা কোন ধরনের যুগ্মরীতি, বিপরীতার্থক যুগ্মরীতি। আপনারা যদি একটু বইটা খুলে পড়েন তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এরকম বেশ কয়েকটা জিনিস আছে যুগ্মরীতি থেকে এই টাইপের কোশ্চেনই আসে। ঠিক আছে, সবচেয়ে বেশি আসে নিচের কোনটি যুগ্মরীতির উদাহরণ। ঠিক আছে তিশা, ওকে, সোহাগ, ফাতেমা, থ্যাংক ইউ, সিরাতুল করবি, বুঝতে পেরেছি, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবার চলেন আমরা একটু প্রথম স্লাইড গুলোতে যাই। শান জহির, তাকান। আমরা একদম প্রথম স্লাইডে পড়েছিলাম পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যদি না, নি, ইনি এগুলো হয়, এগুলো দিয়ে স্বাভাবিকভাবে বানানো হয় স্ত্রীবাচক শব্দ। যেমন জেলে থেকে জেলেনি হয়, কুমোর থেকে কুমোরিনী হয়, কামার থেকে কামারনি হয়, ওকে। কিন্তু আমি যেগুলো পড়িয়েছি সেগুলো একটু ডিফারেন্ট। যেমন ধরেন শিক্ষক থেকে শিক্ষিকা হয়ে গেছে, শিক্ষক থেকে শিক্ষক পত্নী হয়েছে, ওকে। স্ক্রিনশট তোলেন, আমরা একটা একটা স্লাইডে যাচ্ছি, 5 সেকেন্ড করে সময় দিচ্ছি আপনাদের, পরেরটাতে যাচ্ছি, চলেন। হুম, দেখেন এখানে কি পড়িয়েছি, মানে শূদ্র একটা পুরুষবাচক শব্দ। এই পুরুষবাচক শব্দের দুইটা স্ত্রীবাচক শব্দ হইতে পারে, একটা হলো জাতি অর্থে, আর একটা হলো স্ত্রী বা পত্নী অর্থে। যদি শূদ্র জাতির সকল নারীরে বোঝাই তাইলে হবে শূদ্রা, যদি কোনো একটা শূদ্র বেড়ার বউরে বোঝাই তখন সেটা হয়ে যাবে শূদ্রাণী। ক্ষত্রিয় সেম জিনিস, যদি জাতি অর্থে বোঝাই তাহলে হবে ক্ষত্রিয়া, যদি কোনো শূদ্র ক্ষত্রিয় বেটার বউরে বোঝাই তাহলে হবে ক্ষত্রিয়ানি। ঘোষের ক্ষেত্রে যদি জাতি বোঝাই হবে ঘোষ যা, যদি বউ বোঝাই হবে ঘোষ জায়া। এখানে পড়িয়েছিলাম কয়েকটা পুরুষবাচক শব্দের একাধিক স্ত্রীবাচক শব্দ হয়, একাধিক। যেমন দেবরের স্ত্রীবাচক যাও শুদ্ধ, ননদও শুদ্ধ, ভাইয়ের ক্ষেত্রে ভাবিও শুদ্ধ, বোনও শুদ্ধ, বরের ক্ষেত্রে কনেও শুদ্ধ, বধূও শুদ্ধ, দাদার ক্ষেত্রে বৌদি যা, দিদিও। ঠিক আছে, ওকে, পরের স্লাইডে যাচ্ছি। এখানে পড়িয়েছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, কি কোশ্চেন করেছেন দাঁড়ান। ভাইয়া ভাবি সেম কিভাবে, সেম হইলো দুইটাই স্ত্রীবাচক শব্দ, এই অর্থে আমি অর্থ সেম বলি নাই, স্ত্রীবাচক শব্দ, এই জন্য দুইটা সেম। দেখেন কই যেন, হ্যাঁ ভাই, ভাইয়ের ক্ষেত্রে ভাবিও স্ত্রীবাচক শব্দ, বোনও স্ত্রীবাচক শব্দ। যদি আপনি ভাইয়ের বউরে বোঝান তাহলে হবে ভাবি, যদি ভাইয়ের বোনকে বোঝান তাহলে বোন। দুইটাই স্ত্রীবাচক শব্দ এবং দুইটাই শুদ্ধ, এটা বুঝিয়েছি শান। ঠিক আছে, চলেন পরের স্লাইডে যাই। এটা তো ক্ষুদ্রার্থে দেখালাম যে যদি সব কোনো শব্দের শেষে ইকা থাকে এবং ইকাটা দিয়ে কোনো মেয়ে না বোঝায় তাহলে সেটা হবে ক্ষুদ্রার্থে। যেমন বালিকার শেষে ইকা আছে, এটা মেয়ে বোঝাচ্ছে, গায়িকা শেষে ইকা আছে, মেয়ে বোঝাচ্ছে। কিন্তু যখন আমি নাটিকা বলতেছি, গীতিকা বলতেছি, শেষে ইকা আছে কিন্তু মেয়ে বোঝাচ্ছে না, ক্ষুদ্র বোঝাচ্ছে, ছোট বোঝাচ্ছে, ছোট নাটক। বুঝছি ভাইয়া, ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আজকে ক্লাসটা এন্ড করছি এখানে। ক্লাসের শেষে আপনারা পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ। নো কোশ্চেন? আই গেস নাই, ঠিক আছে, ওকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। নো কোশ্চেন তিশা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। রেকর্ডিং পজ করবো, এটা কেটে দিব, এন্ড।